আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছে বাংলাদেশ? কোন পথে হাঁটছে বাংলাদেশ? বাংলাদেশটা কি বিভক্ত হয়ে গেছে বোঝাই যায়, মানুষের ভিতরে দ্বিধা, দ্বন্দ্ব, প্রশ্ন। কিন্তু আসলে সত্যি বাংলাদেশের সাধারণ মানুষ কি ভাবছে? তারা নিজেরাও কি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে গেছে? অনেক প্রশ্ন। তিনি একজন সাংবাদিক, আম আপনাদের সবার পরিচিত প্রিয় মুখ সাবির মোস্তফা। সাবির ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আ সাবির ভাই, আপনি অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের দৃষ্টিকোণ একাত্তরে আপনি ফার্স্ট আসলেন। প্রথম মুখোমুখি বসছি। আপনার দীর্ঘ জি। সাংবাদিকতার একটা জীবন, আপনার দীর্ঘ সময়টা ধরে, হুম। এবং এই এবং আপনার পারিবারিক সূত্রেও আপনার বাবাও একজন প্রথিতযশা আ রা রা সাংবাদিক ছিলেন। তো এই যে একটা আপনি ছোটবেলা থেকেই একটা সাংবাদিকতার একটা বাতাবরণে বড় হয়েছেন। এই কারণেই আপনি রাজনীতিটাকে ভালো করে দেখেছেন, বুঝেছেন, শুনেছেন, এবং আপনি এটাকে নিয়ে কাজ করেছেন। আপনি কাজ করেছেন ডেইলি স্টারে, আপনি কাজ করেছেন বিবিসিতে, আপনি কাজ করেছেন ভয়েস অফ আমেরিকাতে, আপনি মানে কি বলে এটাকে, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন, বিভিন্নভাবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশটাকে আপনি কেমন দেখছেন? আহাম, এটা তো বিশাল বিশাল হ্যাঁ, ক্যানভাস। ছোট কথায় যে আমি এখন এরকম দেখছি। আমি ছোট কথাই বলতে হবে, কারণ এটা তো 3 ঘন্টার অনুষ্ঠান না। আপনার আপনার ওয়ান রিফ্লেকশন, ফার্স্ট হুম। রিফ্লেকশনটা, ওকে ফাইন, অ্যান্সারটা কি হবে আমি এখন এরকম। আমি যেটা দেখছি যে বাংলাদেশ প্রায় একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তার একটা ওয়াটারশেড মোমেন্ট আসে তার, এবং সবাই মনে করে যে আমরা এখন নতুন কিছু পাবো, ভালো কিছু পাবো, এবং আমরা এগিয়ে যাব। তো এই প্রত্যাশা কিন্তু বাংলাদেশে 72 সালে ছিল যখন স্বাধীন হয়। তারপরে আহ, শেখ মুজিবকে তার সপরিবার হত্যা করার পর যখন একটা প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে গেল, তারপর যখন জিয়াউর রহমান সবকিছু গুছিয়ে আনলেন তার ক্ষমতার মধ্যে, তখন অনেকে হয়তো ভাবছিল যে এবার আমরা হয়তো নতুন করে একটা যাত্রা শুরু করব। তারপরে চলে আসলেন এরশাদ, তারপরে 91-90 যখন এরশাদের পতন হলো, 91 নির্বাচনের পরে, তখন একটা খুব হাই অপটিমিজম ছিল যে ভালো একটা নির্বাচন হয়েছে, একটা দল ক্ষমতায় এসে কিন্তু বেশি আসন পেয়ে আসেনি, বিরোধী দল খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী একটা, এবং সংবাদপত্র, মানুষ, সমাজ একটা মুক্তির স্বাদ পাচ্ছিল, স্বাধীনতার স্বাদ পাচ্ছিল। কিন্তু সেটা ক্ষণস্থায়ী, বেশি দিন স্থায়ী হয়নি। তারপরে আমরা 1/11 পেলাম, তারপরে এই আওয়ামী লীগের 15 বছর সেটার নানান চড়াই উতরাইদের মধ্যে দিয়ে গেছে, ভালো মন্দ দুই দিকই ছিল প্রবলভাবে। তারপরে 2024 সালের অভ্যুত্থান আসলো, এবং সবাই আবার মনে করছিল যে আবার আমরা আর একটা সুযোগ পেয়েছি, এটা তৃতীয় বা চতুর্থ সুযোগ। আমি কাউন্ট হারিয়ে ফেলছি যে কয়টা সুযোগ একটা জাতি পাবে টু মেক এ চেঞ্জ। কিন্তু এখন দেখছি যে এখানে তেমন কোনো চেঞ্জ, যেটা 2024 সালের অগস্টে সবাই মনে করেছিল আসবে, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা যেটা দেখলাম যে সেখানে একটা প্রতিহিংসা পরায়ণতা, এবং এই প্রতিহিংসা যেই প্রবল ইচ্ছা যারা ক্ষমতাসীন ছিল সেই সময়, এটা শুধু ব্যক্তিগতভাবে প্রতিহিংসা না, এটা এক ধরনের রাজনৈতিক আদর্শগতভাবে আমরা প্রতিহিংসার প্রতিফলন দেখলাম। যেভাবে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক ধ্বংস করা হলো, মুছে ফেলা হলো, এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে মাথা থেকে, মানুষের মন থেকে মুছে ফেলার জন্য যে এক ধরনের উঠে পড়ে লাগলো এই অন্তর্বর্তী সরকার। এবং সেটার সাথে যোগ দিল শেখ মুজিবের স্মৃতি। যদিও শেখ মুজিব ছিলেন মুক্তিযুদ্ধের, যদিও না, আমার বলতে হবে যেহেতু তিনি ছিলেন মুক্তিযুদ্ধের নেতা, তার নামেই মুক্তিযুদ্ধ হয়েছে, তার নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। কাজেই এই দুটোকে আলাদা করা যাবে না, সেজন্য দুটোর বিরুদ্ধে একসাথে চললো। এবং বিএনপি ক্ষমতা আসার পর অনেকে মনে করলো যে হয়তো একটা পরিস্থিতি চেঞ্জ হবে, কিন্তু আমি দেখছি যে না, পরিস্থিতি ঠিক সেরকমই আছে। কারণ সংসদে বিএনপি জামাত আগে যেরকম একটা অ্যালায়েন্স ছিল, তাদের মধ্যে নির্বাচনী অ্যালায়েন্স ছিল, আন্দোলনে তারা একসাথে আন্দোলন করেছে, এবং এই 2024 সালের আন্দোলনে তারা একসাথে কাজ করেছে। এখনো সংসদে মোটামুটি তারা একসাথেই কাজ করছে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা রাজনৈতিক আদর্শগত পরিবর্তন আনা দেশের, যেখানে তারা দেশের একটা বিরাট অংশকে বাদ দিয়ে তারা দেশ চালাতে চায়।
এবং এটা আমার কাছে মোটেই আহ, মানে স্বল্প মেয়াদেও শুধু না, দীর্ঘমেয়াদে তো বটেই, স্বল্প মেয়াদেও সুখকর হবে বলে আমার মনে হচ্ছে না। কাজে আমার মনে হয় দেশটা একটা খুবই ঝুঁকিপূর্ণ এবং জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখানে যারা ক্ষমতাসীন এখন, যদি আমি বিএনপির কথাই বলি শুধু, যে তারা এখন সরকারে, অন্যরা সরকারে না, কিন্তু যদিও আমি তাদেরকে ক্ষমতার বলয়ের ভেতরেই দেখি, জামাত এবং এনসিপিকে আমি ক্ষমতার বলয়ের বাইরে দেখি না। আম, তাদের বিচক্ষণতা কতটা আছে, যে পরিস্থিতি কিভাবে তারা সামাল দিবে যাতে বাংলাদেশ যেভাবে স্থিতিশীল হয়ে এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে যে অর্থনৈতিক উন্নয়ন বা অর্থনৈতিক সমৃদ্ধি যেটা সবাই চায়, সেটা কিভাবে অর্জন করবে, সেটা অনেকটা মানে নির্ভর করবে এই আগামী 4-5 বছর এই যারা ক্ষমতার বলয়ের মধ্যে আছে এখন, তারা কতটা বিচক্ষণতা দেখাবে। কিন্তু সো ফার এই 4 মাসে আমি সেরকম কোনো লক্ষণ দেখছি না। আপনি খুব সুন্দর করে পুরোটা ব্যাপার বললেন। আপনি একটা জায়গায় বলেছেন জুলাই অভ্যুত্থান। আমি এই জায়গাটা একটু পিক করতে চাই। ও অভ্যুত্থান মানে কি? যেখানে জনগণের সম্পৃক্ততা থাকে, যেখানে একটা অভ্যুত্থানের আমরা যেমন আমাদেরকে যদি আমরা অভ্যুত্থান বলি, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর এরশাদ পতনের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ওটা একটা গণ অভ্যুত্থান ছিল। এই যে একটা আপরাইজিং বলে, জুলাই আপরাইজিং, জুলাই কনস্পিরেসি, একটা কারণ এই পরে জানা গেল, ওরা নিজেরাই স্বীকার করছে যে আন্দোলন, এই আন্দোলন বলেন ষড়যন্ত্র, এক পক্ষ বলে ষড়যন্ত্র, এক পক্ষ বলে আন্দোলন। কারণ ষড়যন্ত্র বলার কারণ তারা বলে এটাকে পয়সা দিয়ে তৈরি করা হয়েছে, এবং এটার একটা পারপাস ছিল, সেটা হচ্ছে 71-কে মুছে ফেলা, যেটা আপনি বললেন দীর্ঘ সময় 2-2.5 বছর যাবত আপনি, আমরা দেখছি যে একে 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 জুলাইয়ের পাশেই 71-কে রাখা হচ্ছে, 47 পরের জুলাই, এবং বারবার এসছে। এখন মুক্তিযোদ্ধা কাউন্টার দিয়ে তারা বলছে জুলাই যোদ্ধা। আপনি কি এটাকে অভ্যুত্থান বলছেন আসলে, সাবির? এটা অভ্যুত্থান, এই কারণে বলছি যে অভ্যুত্থান মানেই না যেটা ভালো, বা অভ্যুত্থান না বললে যেটা খারাপ হয়ে গেল তাও না। তাও নয়। অভ্যুত্থানটা আপনি দেখেন, 1975 সালে 15ই আগস্ট যেটা হলো, সেটাকে কিন্তু একটা সামরিক অভ্যুত্থান হিসেবেই বলা হয়। ওকে। তারপরে 7ই নভেম্বর যেটা হলো, সেটাও একটা অভ্যুত্থান। ওকে। অর্থাৎ একটা সংবিধানের বাইরে গিয়ে আপনি কোনো গোষ্ঠী, এটা আপনি মানে ব্যাপক জনসমর্থন থাকুক আর না থাকুক, কোনো একটা গোষ্ঠী যদি তারা ক্ষমতা দখল করে বা ক্ষমতাসীনদেরকে উৎখাত করে ক্ষমতা দখল করে, সেটাই একটা অভ্যুত্থান। আপনি দেখুন, রুশ বিপ্লব 1917 সালে যে রুশ বিপ্লবটা হলো, ওটাকে বিপ্লব বলা হয়, কিন্তু সেখানে কি রাশিয়ার সব জনগণ সম্পৃক্ত ছিল? ছিল না। কিন্তু সেটাকে একটা বিপ্লব বলা হয়। কারণ বিপ্লব বলা হয় কারণ এই এর ফলে বলশেভিকরা ক্ষমতায় এসে তারা পুরো রাশিয়ার শাসন ব্যবস্থা কাঠামোই চেঞ্জ করে দিল, সেটা ছিল বিপ্লব। 2024 সালে বাংলাদেশে সেরকম কোনো বিপ্লব হয়নি, কারণ এখানে তেমন কিছু বদলায়নি, একটা সরকারের পতন হয়েছে। এখন সরকারের পতন অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, এটা নির্বাচনের মাধ্যমে হয়নি, এটা কোনো সমঝোতার মাধ্যমে হয়নি। অর্থাৎ এটা সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে রাস্তায় আন্দোলন করে, এখন আন্দোলন আপনি 10টা লোক নিয়ে করছেন না 10 লাখ লোক নিয়ে করছেন, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু সেখানে রাস্তায় হাজার হাজার লোক নেমেছিল বিভিন্ন শহরে, শুধু ঢাকা শহরে না, এবং পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, পুলিশ গুলি করেছে, অনেকে মারা গেছে, সরকারি হিসেবেই 840 জন মতো মারা গেছে। কাজেই এটা একটা অভ্যুত্থান। এখন অভ্যুত্থানকে আপনি বলতে পারেন যে এই অভ্যুত্থানের পিছনে একটা ষড়যন্ত্র ছিল, সেটা আপনি বলতে পারেন, যদি আপনি সেরকম কোনো মানে লক্ষণ দেখে থাকেন। যেরকম অনেকে বলছে যে সেখানে বিদেশি শক্তিরা সম্পৃক্ত ছিল, এবং যারা ওই অভ্যুত্থানের অগ্রণী ডোনাল্ড ভূমিকা ট্রাম্পই পালন। তো বলেছে $25 মিলিয়ন বাংলাদেশে গেছে। না, ওইটা ছিল কোন ওই ট্রাম্পের কথাটা। ট্রাম্পের সেই 29 মিলিয়ন ছিল অন্য জিনিস, সেটা হচ্ছে ইউএসআইডি এর মাধ্যমে বিভিন্ন ইউএসআইড এবং কর্মসূচিতে। বিভিন্ন এনজিও তে দেওয়া হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, সেই হ্যাঁ, এনজিও আলাদেরকে আমরা কিন্তু দেখেছি পাওয়ারে, মানে হ্যাঁ। তার মানে অন্তর্বর্তীকালীন হচ্ছে যে সরকারের। ওই টাকাটা ঠিক তারা যেটা করে আমেরিকানরা, এটা আপনি মানে জানবেন, এটা ইউএসএআইডি, এটা এটা একটা এক্সপার্ট ছিল, এবং ট্রাম্প কিন্তু ইউএসএআইডি কে বন্ধই করে দিল এসব কাজ বন্ধ করার করে জন্য। দিল। এটা একটা কারণ হচ্ছে যে তারা বিভিন্ন দেশে সিভিল সোসাইটিকে এম্পাওয়ার করে এই ট্রেনিং ফ্রেনিং দিয়ে, কিন্তু এম্পাওয়ারমেন্টের একটা ইয়ে হচ্ছে যে তারা একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে কাজ করবে দেশের সরকার, এবং প্রয়োজন হলে তারা রাস্তায় নামবে। এবং যখন তারা রাস্তায় নামে, একটা একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে তারা সবসময় প্ল্যাকার্ড বা স্লোগান ইংরেজিতে দেয়।
ইংরেজিতে তাদের প্ল্যাকার্ড থাকে, ইংরেজিতে স্লোগান দেয়, এটা আপনি নেপালে দেখেছেন বা অনেক জায়গায় দেখবেন এই এই একই একই প্লেবুক। তো যাই হোক, আমি বলছি না যে এটা অভ্যুত্থান, এটা অবশ্যই অভ্যুত্থান, কিন্তু অভ্যুত্থানের পেছনে ষড়যন্ত্র ছিল কিনা সেটা আলাদা প্রশ্ন। সেটা বা দেশি ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র। এখন ব্যাপার হচ্ছে যে অনেকে বলে এটা মেটিকুলাসলি ডিজাইন জিনিস ছিল, কারণ ইউনুস বলছেন বলেছে। ইউনূস সাহেব নিজেই বলেছেন। কিন্তু মেটিকুলাসলি ডিজাইন জিনিসটা যে আবার খারাপ সেটাও না। আপনাকে কোনো কিছু সফলভাবে করতে হলে একটু মেটিকুলাস প্ল্যানিং তো দরকার, এবং তারা করেছে সেটা। এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পারে নাই সেটা করতে, তাই বলে এটা তাদের ব্যর্থতা। ওরা যে পারলো মেটিকুলাসলি প্ল্যান করে জিনিসটাকে সফল করতে, এটা তাদের সফলতা। আওয়ামী লীগের ব্যর্থতা যে তারা এই প্ল্যানটা ধরতে পারেনি, মোকাবেলা করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। সো আমি সেটাই বলছি যে অভ্যুত্থান হচ্ছে একটা সরকারের পরিবর্তন সংবিধানের বাইরে থেকে একটা জনগোষ্ঠীর আন্দোলনের মাধ্যমে। এটা আমি বলছি না যে সারা দেশ এখানে সম্পৃক্ত হতে হবে, তার না হলে এটাকে অভ্যুত্থান বলা যাবে না। 1990 সালে কিন্তু সেভাবে অভ্যুত্থান হয়নি, সেই ব্যাপক পরিসরে হয়নি। যখন লোকে জানলো যে এরশাদ ক্ষমতা ছেড়ে দিবে, তখনই ঢাকা শহরে লাখ লাখ লোক রাস্তায় নামলো। তার আগে কিন্তু মূলত ছাত্ররা এবং কিছু রাজনৈতিক সংগঠনের কর্মীরাই রাস্তায় ছিল, সাধারণ মানুষ সেভাবে রাস্তায় ছিল না। ডিসেম্বরের 4 তারিখে আমার যতদূর মনে পড়ে, আমিও ডিসেম্বর 4 তারিখে রাতেই রাস্তায় নেমেছি, তার আগে ছিলাম না। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনি যেটা বললেন, আপনার ব্যাখ্যা আমাদের দর্শকরা নিশ্চয়ই জানবেন, এটা আপনার একটা, আপনি কিভাবে ভাবছেন। কারণ এই 5ই আগস্টের পরে যা হলো, যেটা আপনি বলেছেন, এবং যেভাবে সমস্ত স্মৃতি মুক্তিযুদ্ধকে মুছে ফেলার চেষ্টা, এখন তো আরো ভয়াবহ সব স্টেটমেন্ট আসছে, কাজ হচ্ছে, মানে তাতে করে আসলে এই জুলাইয়ে যা হয়েছে, আমাদের কাছে, আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা একটা স্টেটের এগেনস্টে একটা ষড়যন্ত্র ছিল। এটা দিনে 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 প্রকাশিত হচ্ছে, এবং যে সকল ছেলেদেরকে তারা ব্যবহার করেছে, তারাই দাম্ভিকতা বলেন বা মানে মুখের চোটে, আমি জানি না, তারাই নিজেরাই এটা সদম্ভে সগর্বে স্বীকার করেছে যে হ্যাঁ, আমরাই করেছি, আমরাই করেছি। এবং সবচাইতে সারপ্রাইজিংলি যে একটা বড় গণমাধ্যমের একজন বড় ব্যক্তি, কর্তা ব্যক্তি যখন বলেন যে এটা আমি নিজেই চেয়েছি শেখ হাসিনার পতন হয়ে যাক, এভাবে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, এটা কতটা কি গ্রহণযোগ্য আমি জানি না। একটা সংবাদ মাধ্যম এটা করতে পারে কিনা, মানুষের পিপলস মাইন্ডকে ডাইভার্ট করা। আমি শেষে সংবাদ মাধ্যম, যেহেতু আপনি সাংবাদিক, এটাই আপনার কাজ, এটাই আপনার পেশা এবং নেশা। বাংলাদেশে সম্প্রতি একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, কারণ শেখ হাসিনা, আমি জানি, আপনি জানি, আমরা জানি যে শেখ হাসিনা বাইরে থেকে বসে অনেক স্টেটমেন্ট দেন, অনেক বক্তব্য দেন, ভিডিও কনফারেন্সিং করেন, যেটা আমরা আসলে তারেক রহমানের সময়ও দেখেছি। তারেক রহমানও করেছেন ইংল্যান্ডে বসে। তো শেখ হাসিনা সম্প্রতি গত কালকে মানে বললেন রয়টার্সকে যে উনি ডিসেম্বরে দেশে ফিরবেন। এর আগে বলছিলেন আমি দেশে ফিরবো, এখন স্পেসিফিক্যালি উনি একটা সময়ের কথা বললেন, একটা মাসের কথা বললেন, ডিসেম্বর মাস, আজ থেকে 5 মাস পরে উনি দেশে ফিরবেন। এই দেশে ফেরাকে নিয়ে, এবং উনি আত্মসমর্পণ করবেন, ওনার নেতাদেরকে নিয়ে দেশে ফিরবেন, কর্মীদেরকে নিয়ে। এই ঘোষণার পরে বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখছি। আমি যেটা বললাম যে সংবাদ মাধ্যম, আমি দেখলাম যে ডেইলি স্টারে, আপনি কাজ করেছেন, ডেইলি স্টারে একটা প্রতিবেদনটা দিয়েছে, কিন্তু একটা খুব বিকৃত ছবি দিয়ে ওনার এটা লেখা হয়েছে। প্রথম আলোকে লিখেছে ফিরবেন তো গেলেন কেন, এরকম একটা প্রতিবেদন। ওটা ছিল মহিউদ্দিন আহমেদের কলাম। মহিউদ্দিন আহমেদ, কারণ উনি তো প্রথম আলোর প্রোডাক্ট, সো আমাদের তো না, উনি প্রথম আলোর প্রোডাক্ট না, উনি প্রথম আলোর জন্মের অনেক আগে থেকেই পরিচিত গবেষক এবং লেখক। আমি ওনাকে চিনি, পার্সোনালি ওনাকে চিনি। তো ওনাকে যখন মানুষ চেনা শুরু করেছে, প্রথমত ওনার বই লেখার পর থেকে মহিউদ্দিন আহমেদকে চেনা শুরু হয়েছে। আমি ওনাকে কিন্তু অনেক আগে থেকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি ওনাকে আমি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এবং বলা হচ্ছে যে সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারবে না শেখ হাসিনা রিলেটেড কথা, আপনি কিভাবে দেখছেন সাংবাদিক হিসেবে? এখন আপনি তারেক রহমানের কথা বলছিলেন, যে তারেক রহমানও লন্ডনে বসে তার দীর্ঘ 17 বছরের নির্বাচনের সময় ভিডিও বার্তা দিতেন। এখন ওই সময় বিশেষ করে তারেক রহমান যখন আদালতে দোষী সাব্যস্ত হলো আপনার 21শে আগস্ট মামলায়, ওই গ্রেনেড হামলায় 24 জন
নিহত হওয়ার মামলা, আমার মনে হয় সেই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো ওই রায়ের পরে আদালত থেকে একটা নির্দেশ ছিল যেন তার কোনো বক্তব্য সংবাদপত্রে না দেওয়া হয়, এবং বাংলাদেশের সংবাদপত্র মোটামুটি সেটা পালন করে এসছে। তো এইটা একটা আক্ষেপ বর্তমান যারা ক্ষমতাসীন, যে আপনারা ওই তারেক রহমানের বক্তব্য ছাপতেন না আদালতের নির্দেশে, তো এখন আদালত তো আপনাদের নির্দেশ দিয়েছে শেখ হাসিনার বক্তব্য না প্রকাশ করতে, আপনারা কেন করছেন? এটা করা ঠিক না। এখন এখানে একটা বেসিক পার্থক্য আছে। তারেক রহমান যেটা করতেন, তিনি তার নেতা কর্মীদের উদ্দেশ্যে ভিডিও ভাষণ রেকর্ড করতেন এবং সেটা বাংলাদেশে, সেটা সামাজিক মাধ্যমে প্রচার হতো এবং বাংলাদেশে নেতা কর্মীরাও সেটা শুনতেন। এটার মধ্যে নিউজ ভ্যালু, একটা সংবাদপত্র সে দেখবে এই একটা কাজে নিউজ ভ্যালু কি আছে। তার বক্তব্যে যদি তেমন কোনো নিউজ ভ্যালু থাকতো, যে তিনি যদি বলতেন যে আমি আগামী সেপ্টেম্বর দেশে ফিরবো, বা সেপ্টেম্বরের আগেই দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী আমি ঢাকায় উদযাপন করব, তাহলে কিন্তু এটা নিউজ হতোই। এটা যতই নিষেধাজ্ঞা থাকুক এটা নিউজ হতোই, কারণ এটার একটা নিউজ ভ্যালু আছে। তো এখন উনি নেতা কর্মীদের উদ্দেশ্যে তাদের চাঙ্গা রাখার জন্য যেসব ভাষণ ভিডিওতে দিতেন, সেগুলো দলীয় কথাবার্তা, এবং সেগুলোর কোনো সেভাবে কোনো নিউজ ভ্যালু নেই। কাজে একজন সাংবাদিক বা একটা মিডিয়া কেন সেগুলো কভার করবে? শেখ হাসিনা ব্যাপারটা ভিন্ন, কারণ তিনি তার নেতা কর্মীদের সাথে অনেক কথা বলেন, হোয়াটসঅ্যাপে, টেলিফোনে, টেলিকনফারেন্স করেন, তারপরে এই করেন সেই করেন। এইসব কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয় না, কারণ ওইসব ভাষণ, ওইসব ইন্টারাকশনের তেমন কোনো নিউজ ভ্যালু নেই। তিনি এমন কিছু বলেন না যেটা নিউজ ওয়ার্থি, যেটা নতুন, যেটা কোনো মিনিং বহন করে। তিনি তার পুরনো কথাই বলছেন, আমরা এত ভালো, এরা এত খারাপ। তো এগুলো তো আমরা অনেক শুনেছি, আবার এটা তো নিউজ ভ্যালু নেই। মেসেজ আছে এরকম, মানে হ্যাঁ, কিন্তু যখন তিনি একটা বিদেশি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন, এই যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন, একটা বিদেশি গণমাধ্যম যে একটা তার সাক্ষাৎকার ক্যারি করছে, এইটারই কিন্তু একটা নিউজ ভ্যালু আছে। কারণ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার কোনো প্রাসঙ্গিকতা নেই, তিনি অতীত হয়ে গেছেন, বাংলাদেশ মুভ অন করেছে। তো তিনি যদি, তার যদি কোনো প্রাসঙ্গিকতা না থাকে, তাহলে কেন ব্রিটেন, আমেরিকা, ভারতের গণমাধ্যম তার সাক্ষাৎকার নিতে চাইবে? তাদের কি ঠেকা পড়েছে? যার কোনো নিজের দেশে যার কোনো প্রাসঙ্গিকতা নেই, যে অপ্রাসঙ্গিক, তিনি একজন ডায়নোসর হয়ে গেছেন, তার সাক্ষাৎকার তারা কেন নেবে? তারা নিশ্চয়ই মনে করে যে তার বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সমাজে তার এখনো একটা ভূমিকা আছে, একটা প্রভাব আছে, সেই জন্যই তো সাক্ষাৎকার নিচ্ছে। কাজেই সেটাই একটা নিউজ ভ্যালু আছে সেই সাক্ষাৎকারে। এখন ওই সাক্ষাৎকারে কি বলা হলো সেটারও একটা নিউজ ভ্যালু থাকে, এবং এইবারেরটা তো সবচেয়ে বেশি, যেহেতু তিনি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছেন যে আমি ডিসেম্বরে ফিরবো, এবং তিনি তার কি করবেন সেটাও তিনি বলে দিচ্ছেন, যে তিনি এসে আত্মসমর্পণ করবেন। অর্থাৎ তিনি আইনের, তার বিরুদ্ধে যেসব মামলা ঢামলা আছে সেগুলো তিনি আইন অনুযায়ী লড়বেন, এই কথা তিনি বলছেন। এটা তো অবশ্যই নিউজ ভ্যালু আছে, এবং গণমাধ্যম তো সেটা অবশ্যই ক্যারি করবে। এটা না ক্যারি করাই তো আমি মনে করবো যে তাদের সাংবাদিকতার একটা বরখেলাফ এখানে। কাজে যারা কভার করেছে তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছে, যারা করেনি তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করেনি। এখন সরকার বলতেই পারে যে আপনারা শেখ হাসিনার বক্তব্য কভার করেন না, কারণ এখানে আদালতের নিষেধাজ্ঞা আছে। কিন্তু নিউজ মিডিয়া যেটা করবে সে তার নিউজ ভ্যালু অনুযায়ী দেখবে। তারা কিন্তু কেউই শেখ হাসিনার একটা ভাষণ হিসেবে কভার করে না, কেউই করে না। যে শেখ হাসিনা বলেছেন যে ইউনূস কত খারাপ, তারিক কত খারাপ, বিএনপি কত খারাপ, এগুলো কেউ করে না। কিন্তু যেই একটা সাক্ষাৎকার রয়টার্স নিচ্ছে, সেইটার উপর বেস করে উনি সেখানে কি গুরুত্বপূর্ণ বা নতুন কি বললেন, সেটা তারা নিউজ ভ্যালু অনুযায়ী কভার করছেন। কাজে এই অধিকারটা তাদের থাকতেই হবে, এবং এই বিচক্ষণতা তাদের থাকতে হবে যে এই নিউজটা কভার করা প্রয়োজন। এবং বেশিরভাগ মিডিয়া আমি দেখছি সেটা করেছে, কেউ বড় করে কেউ ছোট করে, কিন্তু করেছে। এবং এটা দেখে মনে হয় যে বাংলাদেশের সাংবাদিকতা এখনো মানে মাথাটা নিচু করেনি। আপনার তাই মনে হয় সাবির ভাই? হ্যাঁ, কারণ মানে এই একটা জিনিস দেখে মনে হয় যে না, কিছু কিছু ক্ষেত্রে মানে যেখানে নিউজ আছে, নিউজের ব্যাপারটা, সেখানে তারা কিছুটা মানে মাথা উঁচু করেই চলছে। এখনো তারা তাদের সক্রিয়তাটা বজায় রাখার চেষ্টা করছে, তাদের কমিটমেন্টটা বজায় রাখার চেষ্টা করছে। জি, হ্যাঁ, আমার তাই মনে হয়। সাবির ভাই, তাহলে এই যে আপনি বললেন যে মাথা নোয়ায়নি বা এখনো তাদের সক্রিয়তা বজায় রাখার চেষ্টা করছে, আপনি ডেইলি স্টারের এই ছবিটার আপনি কেমনে ব্যাখ্যা করবেন? তাহলে আমি একটু জানতে চাই আর কি। না না, এটা আপনার না, এটা একটা ভ্যালিড প্রশ্ন, বিকজ আমি বলছিলাম যে নিউজ ভ্যালুর কথা। নিউজ এখন এই যে স্টোরি,
যে তিনি ফিরবেন দেশে, রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি ফিরবেন, এই স্টোরির সাথে ওই ছবিটা যায় কিনা সেটা হল প্রথম প্রশ্ন। এক্স্যাক্টলি। আমার মতে সেই ছবিটার সাথে এই স্টোরির কোনো সম্পর্ক নেই, এটা কোনোভাবেই যায় না। আপনি যদি একটা স্পেশাল সাপ্লিমেন্ট করেন যেখানে আপনি 5ই আগস্ট নিয়ে বা এই ছাত্রদের আন্দোলন নিয়ে একটা সাপ্লিমেন্ট করছেন, সেখানে ওই ছবিটা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটা মিউরাল ছিল, ছাত্ররা এই করেছে মিউরালটাকে, ফাইন। এটা হচ্ছে এডিটোরিয়াল একটা সামঞ্জস্য আছে, একটা ভ্যালু আছে। কিন্তু আপনি যখন মানে রয়টার্সকে দেওয়া ইন্টারভিউতে শেখ হাসিনা বলছে সে দেশে ফিরবে, কি করবে, সেটার সাথে এই ছবির কোনো এডিটোরিয়াল কোনো লিঙ্ক নাই। এটা হচ্ছে শুধুমাত্র আপনি ক্ষমতাসীনদের দেখাতে চাচ্ছেন যে এই দেখো আমি নিউজটা কভার করছি ঠিকই, কিন্তু এই দেখো আমি কিন্তু শেখ হাসিনাকে খুব নেতিবাচক ভাবে উপস্থাপন করছি, তুমি আমাকে ভুল বুঝো না। তো এই হয়তো হয়তো ডেইলি স্টার একটা ব্যালেন্স করার জন্য এই কাজটা ব্যালেন্স করার জন্য এই কাজটা করেছে, যে আমি ঠিক আছে আমার পেশাগত দায়িত্ব আমি পালন করছি, একটা নিউজ ভ্যালু আছে এই খবরের, আমি এটা দিচ্ছি, কিন্তু যাতে আমি খুব মানে আমার প্রতি যাতে ক্ষমতাসীনরা খুব বেশি বিরাগ ভাজন না হন, সেজন্য এই দেখো আমি কি একটা জঘন্য একটা ছবি দিয়ে এটার সাথে দিয়ে দিলাম। আমি ওটার সাথে জুলাইকে জুড়ে দিলাম। হ্যাঁ, মানে সেটা আর কি ডেইলি স্টারের এই মানে ব্যালেন্সিং অ্যাক্টের মানে ওস্তাদ আর কি, তারা সেটাই করে। আমি এটা আমার জিজ্ঞেস করার বিষয় ছিল না, বাট আমি একটু জানতে আমার কিউরিয়াসিটি হচ্ছে। আপনি তো আপনি তো একজন সাংবাদিক, তো আপনার বহু বন্ধু কলিগস আছে, জুনিয়র আছে যারা সাংবাদিকতা বাংলাদেশে এখনো কাজ করছে। ইন্টারনালি আপনি কেমন ফিডব্যাক পান? আমি জানি না আপনি কতটুকু আমাকে বলতে পারবেন যে আপনি ওভারঅল কেমন ফিডব্যাক পান, কিভাবে কাজ করছে তারা? আমি বলতে পারবো কিন্তু কারো নাম বলে বলতে পারবো না। না, নাম বলতে হবে একদম না, যেটা please। হ্যাঁ যেটা হচ্ছিল যে ওই বিশেষ করে ইউনূস সরকারের আমলে, যদিও ইউনূস একদিকে সারা দুনিয়ায় বলে বেড়াচ্ছে যে বাংলাদেশের মিডিয়া এত স্বাধীন আর জীবনে হয় নাই, কিন্তু আমি যেটা মানে ফিডব্যাক পেতাম ইন্টারনালি, যারা নিউজ পেপারে কাজ করে, টিভিতে কাজ করে, তাদের সবাই একটা বিশাল ভীতির মধ্যে কাজ করতো, প্রচন্ড ভয়, কি লিখবো, কোন শব্দ ব্যবহার করব, কে আবার মাইন্ড করবে। এখন সরকারের ছিল কি, সরকার একটা মানে এটা হয়তো ডেলিবারেট স্ট্র্যাটেজি ছিল, তারা একটু দূরে থাকতো, কিন্তু তাদের যে সাঙ্গপাঙ্গরা এই তথাকথিত যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে ফেসবুকে পাতা টাতা খুলতো, তারা হুমকি দিত ওখান দিয়ে। আপনি দেখেন একবার তো 3টা চ্যানেলে 3জন সাংবাদিকের চাকরি গেল, কিসের জন্য? এবং যেই মন্ত্রী এটার সাথে জড়িত ছিলেন ঘটনার সাথে, মোস্তফা সরওয়ার ফারুকী, তিনি বলেছেন যে না, তিনি কোনো চাপ প্রয়োগ করেননি। আমি তাকে বিশ্বাস করি, তিনি কোনো চাপ প্রয়োগ করেননি, তার চাপ প্রয়োগ করার প্রয়োজন হয়নি। কারণ এই যে ফেসবুকে একটা পেজ ঘোষণা করলো যে জুলাই যোদ্ধা না বিপ্লবী, তারা এদেরকে ছাঁটাই না করলে তারা মার্চ করবে এইসব চ্যানেলগুলোর উপরে, পরে তিনি এদেরকে ছাঁটাই করা হয়েছে। কারণ সবাই জানে যে মার্চ যদি 100 কেন 10জন ছেলেও করে লাঠিসোঁটা নিয়ে, একটা পুলিশও আসবে না এই টেলিভিশন স্টেশন রক্ষা করার জন্য, এবং তারা ভিতরে গিয়ে যদি ভাঙচুর করে, পিটাপিটি করে, কারো কিছু করার নেই। কাজে এই ছিল অরাজকতা, এই ছিল মব ভায়োলেন্সের যুগ ইউনূসের। সো ওইটা ছিল মানে প্রচন্ড ভাবে এই ভীতি কাজ করতো সেই সময়, এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বিভিন্ন পত্রিকা তো সম্পাদকীয় সাইটগুলো দখল হয়ে গেল, যারা ছিল আগে তাদেরকে বের করে দিয়ে বিএনপি বা জামাতপন্থী তারা মানে সাংবাদিক যারা ছিল তারা দখল করে নিল, কারণ তারা মনে করছে যে এত বছর তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এখন তাদের ক্ষমতা নেওয়ার সময়। আর কিন্তু বিএনপি আসার পর যেটা আমরা দেখছি, এই ভীতিটা কিন্তু এখনো কাটেনি। একটা ভীতি আছে, এখন ভীতিটার মধ্যে আরেকটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে তারেক রহমানকে নিয়ে কি লেখা হচ্ছে। এখন তারেক রহমানকে নিয়ে কিছু লেখা যাবে না এমন কোনো নির্দেশ, কোনো আইন কিছুই নাই, কিন্তু কিন্তু ভীতিটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনি মনে করছেন যে এই লেখায় তারেক রহমানকে একটু ছোট করে দেখানো হয়েছে বা একটু বেশি ক্রিটিক্যাল হয়েছে, এটা বোধহয় আমার ছাপা ঠিক হবে না, এটা আপনি কেন মনে করছেন? মানে কি কি হচ্ছে আপনার আশেপাশে যেটা আপনাকে এই ধারণা দিচ্ছে যে তারেক রহমানকে নিয়ে বেশি ক্রিটিক্যাল হওয়া যাবে না? কিন্তু এই জিনিসটা, এই ফিডব্যাকটা আমিও পাচ্ছি, এবং আপনি দেখবেন যে তেমন কোনো কিছু তারেক রহমানের মানে শাসনের স্টাইল বা তার ব্যক্তিগত আচরণ বা আসা যাওয়া, এগুলো নিয়ে খুব একটা সামাজিক মাধ্যমে যা হয় সব হচ্ছে বন্দনামূলক।
হ্যাঁ, যেরকম ওই যে বিএনপি নেতারা তারেক রহমানের গাড়ির দুই পাশে দৌড়াতে থাকে। হ্যাঁ, ঠিক সেটা মানে সেই সেই অবস্থা হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো সো একটা ভীতি কাজ করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে আপনি টিভি খোলেন, টিভি চ্যানেলে যারা, আমি প্রায় দেখি এক একটা প্যানেল, তো আমি প্যানেলের কম্পোজিশন দেখে ভাবি এটা এটা তো একটা প্যানেল ডিসকাশন মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। থাকে না, আপনার বন্ধুদের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রাইট। করেন, আপনারা সবাই একমত। হ্যাঁ, এবং আপনারা একে অপরকে মানে অ্যাম্পলিফাই করেন বা ভ্যালিডেট করেন। তো ওই টক শোর প্যানেল দেখে মনে হয় সেটাই হবে। মানে প্রেজেন্টার থেকে শুরু করে যে তিনজন গেস্ট আছে সবাই একই ঘরানার লোক, একই বলয়ের লোক, একই একই সুরে কথা বলার লোক। তাহলে কি ধরনের টেলিভিশনে কি ধরনের টক শো হচ্ছে? তো এরা যখন টক শোর প্যানেল তৈরি করে, এরা কি দুবার ভাবে যে না, আমার এমন ওই অন্য ধরনের লোক দরকার, যে আর কি সরকারকে মানে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। তো জবাবদিহিতার আওতায় আনবে বা কোনো আনবে। একটা কিছু নিয়ে জবাবদিহিতার মানে হ্যাঁ, প্রশ্ন করতে পারবে। প্রশ্ন করবে, মানে সরকারের কর্মকাণ্ড নিয়ে সে প্রশ্ন তুলবে। প্রশ্ন তো করবে। কিন্তু প্যানেলগুলো দেখে মনে হচ্ছে তা না, প্যানেলগুলো মনে হচ্ছে অন্যরকম। কাজে এখানেও এই প্যানেলগুলো চুজ করার সময় তারা কি ভাবে, তাদের মধ্যে কি কোনো ভয় কাজ করে যে অমুককে আনা যাবে না কারণ সে হচ্ছে আওয়ামী দোসর, অমুককে আনা যাবে না, সে হয়তো ৭১ নিয়ে বেশি কথা বলবে, তমুককে বলা যাবে না কারণ সে হয়তো বঙ্গবন্ধুর একজন ভক্ত। আমি জানি না মানে কি বিবেচনায় এই ধরনের এসব প্যানেল তৈরি করা হয়, কিন্তু আমি যা দেখি এই ঘুরে ফিরে সেই একই ব্যক্তি, এই ২০২৪ সালের অগস্টের পর থেকে ঘুরে ফিরে সেই একই মুখ। মানে অনেকে বলতে পারে যে তার আগে একই রকম ছিল, ঘুরে ফিরে একই মুখ, কিন্তু সেখানেও কিন্তু না, কথাটা সেখানে ঠিক। তো বৈচিত্র্য ছিল। আপনি যদি তৃতীয় মাত্রার কথা বলেন, আমি নামই বললাম, এরকম সমস্ত চ্যানেলগুলোতে আমরা তো দেখতাম একজন বিএনপি, একজন আমি জামাতের লোকও আমি দেখা। জামাতের লোক দেখা গেছে। এবং আমি দেখতাম যে কিছু কিছু মানে কট্টর আওয়ামী বিরোধী বুদ্ধিজীবীকেও বুদ্ধিজীবীকে। টক শোতে আনা হতো। কিছু কিছু লোককে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল, এটাও ঠিক। যেমন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হয়তো ডিজিএফআই থেকে ব্ল্যাকলিস্ট করে রাখা হয়েছিল, যাতে কোনো চ্যানেল তাকে টক শোতে আমন্ত্রণ জানাতো না। কিন্তু অন্যান্য যেই মানে প্যানেল হতো, সেখানে কিন্তু আওয়ামী বিরোধী কণ্ঠ থাকতো। এখন কিন্তু আওয়ামীপন্থী আমি বলছি না, আওয়ামীপন্থী তো দূরে থাক, ওইটা তো মুক্তিযুদ্ধের একেবারে। পক্ষের আমি বলতে চাই। হ্যাঁ, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে বা এই যে এখন যে ক্ষমতার বলয়ে যারা আছে, তাদের কর্মকাণ্ডকে সমালোচনা করবে বা প্রশ্নের মুখে ফেলবে, সেরকম লোক আমি খুব একটা দেখি না। তো এটা কি জাস্ট চ্যানেলগুলোর একটা রাজনৈতিক মতাদর্শ, নতুন মতাদর্শ জন্ম নিয়েছে তাদের মাথায়, যে তারা এই লাইনেই চলবে, নাকি এটা একটা ভয়ের মধ্যে নাকি চলছে তাদেরকে তারা? সাপ্রেস করা হচ্ছে, তাদেরকে ওই ধরনের আম, সাপ্রেস, আতঙ্কগ্রস্ত করা। হ্যাঁ, সাপ্রেস করা হচ্ছে কিনা আমি জানি না। এটাই আমি বলছি যে আগে যেটা পরিষ্কার ছিল যে এটা একটা মবের ভয় ছিল, এই ইউনূস আমলে প্রচন্ড মবের ভয় ছিল। তো এখন ওই ডান্ডাবাজিটা একটু কমেছে, কিন্তু একেবারে যে ওই ভয়ের স্মৃতিটা মাথার থেকে হয়তো এখনো চলে যায়নি। ওকে। এবার আমরা একটু যে প্রথম প্রশ্নটা আমি করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরবেন ডিসেম্বরে বলেছেন আপনি, সংবাদ মাধ্যমের কথাটা আমরা জানলাম। আম, এটার একটা রাজনৈতিক কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, এবং ওই সময়টাতে এই যে এই 4 মাস সবকিছু মিলিয়ে আপনি একটা আইনি তাৎপর্য যত আছে। যেমন বাংলাদেশে আসলে সত্যি কথা বলতে আইনের শাসন আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি না। অ্যাজ এ মানবাধিকার কর্মী হিসেবে আমি যদি এখানকার আমি যে জায়গায় থাকি সেইখানের মানদণ্ডের বিচারে আমি কোনো আইনের শাসন দেখছি না। আমি জেলের মধ্যে প্রতিদিনই শুনছি মারা যাচ্ছে একটা পার্টিকুলার রাজনৈতিক দল আওয়ামী লীগের, এবং অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এই যে একটা অবস্থা, এই যে একটা ভয়, এই যে একটা আম, কি বলবো এটা, আইনহীনতা, বিচারহীনতার সংস্কৃতি, এই জায়গাটায় যখন শেখ হাসিনা বলছেন উনি দেশে ফিরে যাবেন, আপনি এটা রাজনৈতিক তাৎপর্যতা এবং আইনি তাৎপর্যতাটাকে কিভাবে দেখেন? এবং মজার ব্যাপার হচ্ছে খুবই সরকারের গুরুত্বপূর্ণ সব ব্যক্তিরা বলছেন আসেন, চলে আসেন, কালকেই চলে আসেন, আসিফ নজরুল দিচ্ছেন এতদিন আসেন কেন, চলে আসেন। ইজ ইট লাইক দ্যাট? আপনি একজন সাবেক উপদেষ্টা হয়েছেন, একজন আইন শিক্ষক, মানে এরকম কি ব্যাপারটা? আপনি না, কি ব্যাপারটা হচ্ছে যে তিনি মানে এনাদের ধারণা ছিল যে তিনি আর দেশে ফিরবেন না। ওকে। সেই জন্য তারা ভারতকে মাঝে মধ্যে চিঠি লিখে বলতেন যে আমরা প্রত্যার্পণ করুন। কারণ তারা জানতেন যে ভারত ফেরত পাঠাবে না। যতদিন শেখ হাসিনার উপর একটা মৃত্যুদণ্ডের ঝুঁকি আছে,
ভারত তাকে ফেরত পাঠাবে না, এটা তারা জানতেন। সেই জন্য চিঠি লেখাটা সহজ ছিল, কারণ তারা জানেন যে তিনি আসবেন না, কারণ তিনি আসলেই তাদের ঝামেলা। এটা ইউনূসের বেলাও সেটা, বিএনপির বেলা আরো বেশি প্রবল। শেখ হাসিনা দেশে ফিরলেই তাদের সমস্যা শুরু হবে, সমস্যার সমাধান হবে না। শেখ হাসিনাকে তারা যাই করুক না কেন, তাদের সমস্যা সেখান থেকে শুরু হবে। কাজেই তারা আসলে চান না শেখ হাসিনা ফিরুক। এই জন্য মাঝে মধ্যে তাদের মধ্যে এক ধরনের দ্বিচারিতা আমি লক্ষ্য করি। যেমন ধরুন, এপ্রিল মাসে যখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি গেলেন, দিল্লি হয়ে তিনি মরিশাস গিয়েছিলেন, মরিশাস না সেশলস জানি একটা সম্মেলন ছিল। আচ্ছা, সেখানে ফেরার পরে যে তারেক রহমানের যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি সাংবাদিকদের বললেন দুইটা কথা। একদিকে বললেন যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, শেখ হাসিনাকে মানুষ ভুলে গেছে, আমরা মুভ অন করেছি, এন্ড অফ, হ্যাঁ, গেল। তারপরে আবার বলছেন যে আমরা ভারতকে চিঠি লিখেছি, ভারতকে অনুরোধ জানিয়ে এসেছি তাকে ফেরত পাঠানোর জন্য, তার মানে বিচার বাংলাদেশের মাটিতে হবে ইত্যাদি। তো দুইটা তো আমার কাছে মিলছে না। আপনি একদিকে বলছেন যে মানুষ শেখ হাসিনাকে ভুলে গেছে সবকিছু এবং সে অপ্রাসঙ্গিক, তাকে দরকার নেই আমাদের। আবার অন্যদিকে বলছেন যে আপনারা তাকে ফেরত পেতে চান, সেজন্য আপনার ভারতের কাছে দেন দরবার করছেন। তাহলে কোনটা আসলে, কি আপনি তাকে চান না নাকি আপনি তাকে চান? তা আমার মনে হয় যে সরকার এইটার হয় একটা দোদুল্যমান অবস্থায় আছে, নয় তারা আসলে চায় না। সে- কারণ চাইলে এটা হ্যান্ডেল করা কিভাবে করবে সেটার জন্য তাদের আবার নতুন করে একটা রাজনৈতিক পরিকল্পনা করতে হবে। এবং সেই রাজনৈতিক পরিকল্পনাটা কি? এক নম্বর, তার ফাঁসির আদেশ আছে। আপনি কি সেই ফাঁসির আদেশ কার্যকর করবেন? এটা একটা বড় প্রশ্ন। মানে এই ফাঁসির আদেশ কার্যকর হওয়ার আগে যে আইনি প্রক্রিয়াতে যেতে যেতে হয়তো শেখ হাসিনার বয়স ৮০ পার হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন আম, আপনি এটা করতে পারবেন না। আপনি মানবিক গ্রাউন্ডেও করতে পারবেন না, রাজনৈতিক গ্রাউন্ডেও আপনি করতে পারবেন না। তাহলে কি করবেন? তাকে আপনি জেলে ভরে রাখবেন? সেটা আপনি করতে পারেন, কিন্তু শেখ হাসিনা যতদিন জেলে থাকবে ততদিন কিন্তু আওয়ামী লীগের মনে একটা কি বলবো, একটা মনোবলটা বাড়বে। কারণ কেউ তাদেরকে আর বলতে পারবে না যে তোমাদের নেতৃত্ব পলাতক, সে তোমাদের ছেলে পালিয়ে গেছেন। এই কথা আর কেউ বলতে পারবে না, যেই কথার জন্য অনেক আওয়ামী লীগের নেতাকর্মী খুবই হতাশ হয়ে থাকে। তাদের মনোবলটা একেবারে মানে মাটির সাথে প্রায় মিশে গেছে এই গত 2 বছরে, এই সব কথা শুনতে শুনতে। তো সেই কথা তাদের শুনতে হবে না, তাদের মনোবল চাঙ্গা হবে। তো এইটা তো বিএনপি চায় না যে আওয়ামী লীগ আবার চাঙ্গা হোক। কারণ আওয়ামী লীগ চাঙ্গা হওয়া মানেই হচ্ছে এই বিএনপির এই সাজানো সংসারের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়ানো। কাজে বিএনপি এখন কি করবে? এক একজন এক এক কথা বলছে। যেরকম নাহিদ ইসলাম, এনসিপির যিনি আহ্বায়ক, সংসদ সদস্য, তিনি বললেন যে হ্যাঁ, শেখ হাসিনাকে ফিরতে হবে ফাঁসি কার্যকর করার জন্য। তো উনি ফাঁসি কার্যকর করতে পারবেন না, এটা আমার মনে হয় এইটা নিয়ে আলোচনায় এটা হচ্ছে একটা মানে বাকওয়াজ কথাবার্তা, যে তিনি আসবেন আমরা তাকে ফাঁসিতে লটকাই দিব। এত সহজ না। কারণ প্রথমত হচ্ছে যে আপনার একটা আইনি প্রক্রিয়া আছে, সেই আইনি প্রক্রিয়া অনেক দিন সময় নিতে পারে, অনেক দিন সময় নিতে পারে। আর আপনি জানেন যে জামাত ইসলামের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম, তার তো ফাঁসির আদেশ হয়েছিল। সেই ফাঁসির আদেশ হাইকোর্টে রিভিউ হয়ে বহাল ছিল, সুপ্রিম কোর্টও সেখানে বহাল ছিল, তারপরেও তাকে ফাঁসি দেওয়া হয়নি। তার আগেই শেখ হাসিনার পতন হয়েছে এবং পরবর্তীতে আবার একটা রিভিউ হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখানে তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। কাজেই রাজনীতিতে কখন কি হবে এটা তো বলা যায় না। কেউ কি বলতে বলতে পারতো 2024 সালের শুরুতে যে এটিএম আজহারের ফাঁসি হবে না? না, কেউ বলতে পারতো না। 5 জন জামাত নেতার ফাঁসি হয়েছে, 6 হবে। কিন্তু ঘটনা প্রবাহ এমন দিকে গেল যে তিনি ছাড়াই পেয়ে গেলেন, এখন তিনি সংসদ সদস্য। কাজে কার ভাগ্যে কি থাকে, কখন কিভাবে কি হয় বাংলাদেশে এটা বলা খুব কঠিন। আর যেহেতু ক্ষমতা বদলের সাথে সাথে আদালতের রায়ও যায় উল্টায়, আদালতে সব রায় উল্টে গেছে। খালেদা জিয়ার ব্যাপারে, তারেক রহমানের ব্যাপারে, ইউনূসের ব্যাপারে সব রায় উল্টে গেছে। জঙ্গিদের ব্যাপারে, লুৎফুজ্জামান বাবর, সব রায় উল্টে গেছে। কাজেই ভবিষ্যতে যে এইসব রায় উল্টে যাবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি কেউ দিতে পারবে না। কাজেই এসব বলে লাভ নেই যে উনি আসবেন আমরা তাকে ফাঁসিতে চড়াই দিব, এত সহজ না। কাজেই আমার মনে হয় যে তিনি যে আসবেন এটা আওয়ামী লীগের জন্য খুব প্রয়োজন, বেশি প্রয়োজন। কারণ যেটা বলছিলাম, তাদের মনোবল খুবই দুর্বল এখন। এবং শেখ হাসিনা দেশে ফিরলে এবং তাকে জেলে যেতেই হবে। তিনি এয়ারপোর্ট থেকে গাড়ি চড়ে ধানমন্ডি বা গুলশান কোথাও যাচ্ছেন না, তাকে ওখান থেকে সরাসরি জেলে যেতে হবে।
তিনি যে বলছেন আত্মসমর্পণ করবেন, আত্মসমর্পণ করার সুযোগও তিনি পাবেন না, কারণ আমার যা ধারণা তাকে ওই বিমান থেকে নামার পরপরই গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হবে জেলখানায়। সো এখন জেলখানায় কতদিন থাকতে হবে, তারপর তিনি নিশ্চয়ই জামিনের জন্য আবেদন করবেন, সেই জামিন মঞ্জুর হবে না না মঞ্জুর হবে সেটাও আমি জানি না। সেটা অনেকটা নির্ভর করবে সরকারের উপর, কারণ সরকার যেদিকে আঙ্গুল দিবে আদালত সেদিকেই রায় দিবে, এটা পরিষ্কার। এইসব কেসে অন্য কিছু হয় না, এটা সরকারের ইচ্ছা অনুযায়ী হবে। এটা মানে আদালতের স্বাধীনতা নাই সে ব্যাপার না, এইগুলা এত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। আদালতই চাইবে যে ভাই আমাকে একটা ডিরেকশন দাও, তো মানে আমি বিপদে ফেলতে চাই না। হ্যাঁ, তো সরকার যদি মনে করে যে তাকে জামিন দিলে বিপদ হবে, সে বলবে জামিন দিও না। আর সরকার যদি মনে করে জামিন না দিলে বিপদ হবে, তাহলে হয়তো বলবে যে হ্যাঁ জামিন দাও, কিন্তু রেস্ট্রিকশন করে দাও, হয়তো সে গৃহবন্দী থাকবে বা সামথিং লাইক দ্যাট। সো কিছু একটা মানে শেখ হাসিনা একদম মুক্ত জীবন পালন করবেন বাংলাদেশে এসেই, এটা আমার মনে হয় না। কিন্তু কতদিন সেই পরিস্থিতি যাবে, এবং তার বিরুদ্ধে যে শত শত মামলা, 200-250 হত্যা মামলা আছে বিভিন্ন আদালতে, 265টা মনে হয়। 265, তারপরে এই আন্তর্জাতিক অপরাধ আদালতেই তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা আছে। সো এই মামলাগুলা কি প্রতিটা, তার একটা আইনজীবী টিম গঠন করতে হবে যে প্রতিটা মামলা খারিজ করানোর চেষ্টা করবে। কোনোটাই তারা চাইবে না যে কোনো মামলা বিচার কার্য পর্যন্ত যাক, তারা ওটা আগেই খারিজ করার চেষ্টা করবে। তো এইটারও তো সময় লাগবে, একটা প্রক্রিয়া আছে, এবং এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে বিভিন্ন মামলায় আটক দেখানো হবে, একটা জামিন পেলেও আর একটা আটক দেখানো হবে। হ্যাঁ, তো ওনাকে অনেক দিন জেলে থাকতে হবে, আমার আমার কোনো সন্দেহ নেই। কারণ যখন একটা রাজনৈতিক নেতা নির্বাসনে থাকেন, তিনি যখন ফিরবেন, যদি ক্ষমতার পরিবর্তন হয়ে যায় তাহলে তিনি ফিরে মুক্ত জীবন যাপন করতে পারবেন, যেমন তারেক রহমান করছে এবং প্রধানমন্ত্রী হয়ে গেলেন। কিন্তু যদি ক্ষমতার পরিবর্তন না হয়, তাকে জেলে যেতে হবে, না তিনি ফিরতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনার কিছু কিছু সময় যখন যারা আর কি সরকারে, তারা আসলে দেশ না চালায়, যেমন পাকিস্তান যেই সরকারে থাকুক, দেশ তো তারা চালায় না, দেশ তো চালায় সেনাবাহিনী, তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা তাদের স্বার্থ অনুযায়ী, তাদের চিন্তা ভাবনা অনুযায়ী কি করবেন। যেমন নওয়াজ শরীফকে ফিরিয়ে আনলেন, তিনি মুক্ত জীবন যাপন করছেন, কিন্তু তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, তার ভাই প্রধানমন্ত্রী হয়েছে। বেনজির আহমেদ ফিরে আসলেন নির্বাসন থেকে, তিনি প্রধানমন্ত্রী হলেন, কিন্তু একবার তাকে বোমা মেরেই ফেলা হলো। তো নানান রকম মানে নির্বাসন থেকে নেতারা ফিরলে তাদের ভাগ্যে অনেক কিছুই থাকে, সেটা নির্ভর করবে ওই দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কিভাবে আছে। তো শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন যখন রাজনৈতিক পরিস্থিতি পুরোটাই তার প্রতিকূলে, কাজেই তাকে অনেক প্রতিকূলতাই মোকাবেলা করতে হবে, সম্মুখীন হতে হবে। ইফ যদি কোনো মানে কোনো এর মধ্যে বড় কোনো আন্দোলন বা অন্য কিছু না হয়, অনেক কিছুই হতে পারে। সাবের ভাই যেটা আপনি বললেন, যে সরকার কে চালায়, সরকার, আন্দোলন, অভ্যুত্থান, যেটা তারেক রহমান সত্যি কথা বলতে 1.5 মাস আগেও কেউ বুঝতে পারে নাই যে তারেক রহমান দেশে যাবে এবং প্রধানমন্ত্রী হয়ে যাবে। সবাই বলতো তারেক রহমান আসতে পারবে না। তারেক রহমান খোদ বলেছেন আমি তো অনেক কারণেই আসতে পারছি না, অনেকের কাছে আমার ইয়া করা আছে, তাদের কারণে আমি আসতে পারছি না, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। আমি তাহলে, আপনি বলছেন একটা ঘটনা শেখ হাসিনা ফিরলে কি হবে না হবে। শেখ হাসিনা তো যেন তেন মানুষ নন। শেখ হাসিনা হচ্ছেন শেখ হাসিনা, এবং তার মৃত্যুর হুমকি আছে, তাকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং অনেকে বলে যে শেখ হাসিনা মারা যাওয়া মানে, যেহেতু 71 মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্পিরিট, এটা নিয়ে আমরা কথা বলি বঙ্গবন্ধু কন্যা, এবং উনি এটাই আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, এটাও সত্য। এবং তারা থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা আমরা আসলে বলতে পারি। গত 2 বছর আবারও এটা প্রমাণিত হলো। এই অবস্থায় সেখানে তো শেখ হাসিনার জীবনের অনেক মূল্য আছে, এবং শেখ হাসিনা একটা খুবই ইম্পর্টেন্ট পার্সোনালিটি। সো এই অবস্থায় আপনি আমাকে বলেন তার যে সিকিউরিটি, এই যে জায়গাটায় আপনি কিভাবে দেখছেন। উনি গেলেন, কারণ এখন এই যে আমরা শুনি যে স্নাইপার টাইপার কত কিছু, যেগুলা বাংলাদেশের লোক নতুন নতুন শুনতে পাচ্ছি। তো এই অবস্থায় শেখ হাসিনার ফিরলেন, ওনাকে ভ্যানে করে নিয়ে চলে গেল জেলখানায়, ব্যাপারটা কিরকম হবে? উনি কি এনশিওর করবে কিভাবে গভর্নমেন্ট এটা সিকিউর? কারণ বাংলাদেশে তো কোনো ল অ্যান্ড অর্ডার কাজ করছে না, আমরা যেটা দেখতে পাচ্ছি মব সন্ত্রাস, মবকে বলে প্রেশার গ্রুপ।
হুম। এখন মবের কাছ থেকে শেখ হাসিনার কোনো মহবেদ ঝামেলা না, নেই, আমি বলছি যে কিন্তু কি কি কিন্তু বলে একটা না যে দূর ষড়যন্ত্র। থেকে গুলি করে, হ্যাঁ, ষড়যন্ত্র কত কিছু, হ্যাঁ, মানে স্নাইপার একটা সমস্যা, মানে একটা স্নাইপার একটা ঝুঁকি। ব্যাপার। আর বেনজির ভুট্টোর যেটা হলো একটা আত্মঘাতী এক্স্যাক্টলি, বোমা হামলা। হ্যাঁ আমি চাচ্ছিলাম আপনি বলেন এটা। হ্যাঁ, কারণ বেনজির ভুট্টোর কপালে তো সেটাই হলো, আত্মঘাতী হুম বোমা হামলা। তিনি নিহত হলেন। আর হুম। তবে শেখ হাসিনা ফিরলে, যদি ফিরেন, মানে ধরে নিচ্ছি তিনি ফিরবেন, তিনি যেহেতু বলেছেন, আর যদি না ফিরেন তাহলে প্রশ্ন করতে হবে তাহলে আপনি বললেন কেন, whatever। এক্স্যাক্টলি, দ্যাট তো ইজ এ ডিফারেন্ট স্টোরি, আমরা ওটাকে ডিফারেন্ট স্টোরি। আপাতত সরিয়ে রাখি। তিনি যখন প্লেন থেকে নামবেন তখন একটা নিরাপত্তার বিষয় আছে, রাইট। কারণ অনেক সময় অ্যাসাসিনেশন হয় ওইখানেই। কারণ প্লেন থেকে যখন কেউ নামে তখন তার আশেপাশে কিছু থাকে না, কোনো কাভার থাকে না। হ্যাঁ, সে মুক্ত আকাশের নিচে, তখন সে ইজি টার্গেট হয়। সেটা থাকবে একটা হেডেক, এটা এটা সরকারেরই হেডেক হবে, কারণ শেখ হাসিনা যখন ল্যান্ড করবেন তখন তার নিরাপত্তা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব, কারণ এটা দেশটা তো তখন এই সরকারের হাতে। এয়ারপোর্টের নিরাপত্তা তো বাংলাদেশ সরকারের হাতে, অন্য কারো হাতে না। আচ্ছা, তারপরে যদি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়, আম, একদিকে বলতে পারেন যে জেলখানায় তার এক ধরনের নিরাপত্তা থাকবে, অনেকে বলতে পারেন যে জেলখানাতে তিনি সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন। কিন্তু শেখ হাসিনা হয়তো সবাইকে মনে করে দিতে পারে যে এই জেলখানাতেই বাংলাদেশের 4 জন নেতাকে হত্যা করা হয়েছিল। কাজেই একটা ইতিহাস আছে বাংলাদেশের, যেটা আর কি জেলখানায় নিরাপত্তা খুব একটা নিশ্চয়তা দেয় না। কিন্তু তারপরেও জেলখানায় ঢুকলে এগেইন তার নিরাপত্তার দায়িত্ব সরকারেরই থাকবে। কাজে বাংলাদেশের সরকার তার তার নিরাপত্তার দায়িত্বটা এড়াতে পারবে না। এড়াতে পারবে শুধু যদি তারা তাকে গ্রেফতার না করে এবং তাকে যদি নিজের গাড়িতে করে তার নিজের বাসায় চলে যাওয়ার অনুমতি দেয়। তার নিজের বাসা তো এই মুহূর্তে নেই, কারণ ওই বাসা তো পুড়িয়ে দেওয়া হয়েছে, যে সুধার সদনের যে বাসাটা ছিল। সো যাই হোক, কারো না কারো বাসায় গিয়ে তো উঠবেই। ওইখানে নিরাপত্তা দিবে কে? কারণ তিনি তো প্রধানমন্ত্রীও না, তিনি বিরোধী দলের সদস্যও না, বিরোধী দলীয় নেতাও না, তার কোনো প্রোটোকল নেই, মানে তার কোনো স্ট্যাটাস নেই সেভাবে, মানে অফিসিয়াল র্যাঙ্কিং এ তার এমন কোনো স্ট্যাটাস নেই যে কারণে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সো এখন এটাকে মানে কিভাবে হবে আমি জানি না। সো এগুলো আমার মনে হয় যে শেখ হাসিনা যখন ফিরবেন এইসব কথা চিন্তা ভাবনা করে, এইসব আয়োজন করেই তাকে ফিরতে হবে। কারণ কেউ চাইবে না যে হ্যাঁ আপনি প্লেনে উঠে যান, তারপর নেমে যান, তারপর যা হয় হবে। এইভাবে জিনিসটা হবে না। যদিও সবাই বলছে যে না, আমরা মানে পর্দার আড়ালে কোনো আলোচনা হচ্ছে না, এই সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে না না না, আমরা কোনো এই ধরনের মানে ডিল মেকিং এ যাব না। শেখ হাসিনা বলছে যে না, আমি পর্দার আড়ালে কোনো আলোচনা করবো না। যতই বলুক, তিনি যদি মানে প্লেনে উঠেন ঢাকায় আসার জন্য, ধরেই নিতে হবে যে একটা আলাপ আলোচনা আগেই হয়েছে, যে ওকে, মানে তার নিরাপত্তার ব্যাপারে। মানে ওনাকে ফুল সিকিউরিটি দেওয়া হবে, ফুল মানে তার নিরাপত্তার, নিরাপত্তার যে ওনার প্রাণ সংশয় হ্যাঁ, হওয়ার। তার নিরাপত্তার ব্যাপারে। এবং বেশি আরো ইম্পর্টেন্ট, যে আদালতে কি হবে, আদালতের প্রক্রিয়াটা কি হবে, তিনি যে সুযোগ পাবেন আপিল করার, তিনি যে হুম, সুযোগ পাবেন জামিন আবেদন করার, এবং জামিন পাবার একটা আশ্বাস তিনি পাচ্ছেন কিনা, এই সব গুলো আমার মনে হয় আলোচনার করেই তাকে আসতে হবে। যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে হয়তো তার আশা পিছিয়ে যেতে পারে, এটা এটা আমার মনে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন সাবির ভাই, আপনি আপনার দৃষ্টিভঙ্গি বললেন। আমরা শেখ হাসিনার আমি গতকালকে যখন শেখ হাসিনার এই ইয়েটা প্রকাশ হলো, প্রতিবেদনটা, তখন অনেকের সাথে কথা হচ্ছিল। তো তখন অনেক একটা মানে একটা বিশাল পক্ষ মানুষ আছে যারা আসলে মুক্তিযুদ্ধের পক্ষে, অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে, আমাদের এত ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ না। তখন বলছে শেখ হাসিনা আসা মানে আমরা আবার মুক্তিযুদ্ধটাকে আমরা হারিয়ে ফেলছি, সেটা আবার আমরা পুনঃস্থাপিত হবে, এরকম একটা স্বস্তি সবার, একটা মেজরিটি, একটা মানে 60%, 70% যেরকম একটা রিপোর্ট আমরা পেয়েছি, এরকম মানুষের মধ্যে আছে যে শেখ হাসিনা আসা উচিত। সেটা তো আছে রাজনৈতিকভাবে, রাষ্ট্র পরিচালনায় উনি অনেক দক্ষতার সাথে পরিচালনা করেছেন, এটা আমরা এখন বুঝতে পারছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম 71 মুক্তিযোদ্ধা, সংবিধান, 71-এর স্পিরিট, তারপরে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলোর প্রশ্নেও শেখ হাসিনাকেই সবাই চায়। এই অবস্থাতে আমরা 5ই অগস্টের আগে যখন একটি কোটা বিরোধী আন্দোলন বলে যে আন্দোলনটা শুরু হলো, যেটা টার্ন করে গেল এক দফা আন্দোলনের দিকে, 5ই অগস্ট হয়ে গেল। এবং 5ই অগস্টের পরে একজন আমাকে একটা ফেসবুক, তার একটা পোস্ট পাঠালো। উনি বললেন
আন্দোলনটা ছিল এরকম, 5ই আগস্টের পরে যা হয়েছে ষড়যন্ত্র বলি, তার কারণটা হচ্ছে তারা এস্টাবলিশ করতে চাইছে মুক্তিযুদ্ধ মানে জুলাই যুদ্ধ, মুক্তিযোদ্ধা মানে জুলাই যোদ্ধা। তারা বলতে চাইছে জুলাই যোদ্ধা স্বাধীনতা ভার্সাস আজাদি। মুক্তিযুদ্ধের স্লোগান ঢাকা না পিন্ডি না ঢাকা, জুলাইয়ের স্লোগান দিল্লি না ঢাকা। মুক্তিযোদ্ধা গণহত্যা জুলাই গণহত্যা, মুক্তিযুদ্ধ জাদুঘর জুলাই জাদুঘর, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন জুলাই ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা কোটা জুলাই কোটা, মুক্তিযোদ্ধার ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র। এটা কিন্তু একদম প্রমাণিত, এটা কিন্তু হয়েছে, হুম। এটা কিন্তু করছে তারা, প্রতিনিয়ত করছে। মুক্তিযোদ্ধা মানে জুলাই, মুক্তিযোদ্ধার সমসাময়িক কি সম কক্ষ কি একদম সমপরিমাণ ভ্যালু বা ওয়েটেজ কি জুলাই যোদ্ধা বলা যেতে পারে? জুলাই যারা মারা গেছে তাদেরকে? না, এটা কোনোভাবেই বলা যেতে পারে না। কারণ একদিকে আপনি বলবেন যে কেউ যদি কোনো আদর্শের জন্য বা বিশ্বাসের জন্য, রাজনৈতিক হোক, ধর্মীয় হোক বা অন্য হোক, প্রাণ দেয়, প্রাণ হারায়, তাহলে ওই জীবনের মূল্য আপনি মানে হেরফের মানে ওইভাবে বিচার করতে জীবনের পারেন না। কোনো আপনি মূল্য, একটা হ্যাঁ, যে মানুষের কোন প্রাণ জীবনের মূল্য বেশি, হ্যাঁ কোনটার কম, এটা আপনি বলতে এভাবে পারেন না। ভ্যালু করা যায় না। কিন্তু যেটা আপনাকে মানে করতে হবে সেটা হচ্ছে যে ঘটনার 71-এ যা ঘটলো, 24-এ যা ঘটলো, এই দুটো কি সমতুল্য? মানে সমতুল্য। প্রশ্নই ওঠে না। এটা হচ্ছে আকাশ এবং পাতালের তফাৎ। 71-এ একটা জাতি জন্ম হয়েছে, একটা নতুন দেশের জন্ম হয়েছে, একটা নতুন দেশের পতাকা, নতুন দেশ জন্ম হয়েছে। যে জাতি যুদ্ধ করেছে তার অস্তিত্বের জন্য, একটা গণহত্যার মুখে সে অস্তিত্বের জন্য সে জাতি যুদ্ধ করে সেই জাতি মুক্ত হয়েছে এবং একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এটা হলো 71। আর 24 হলো একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ওই সরকারের পতন ঘটানো হয়েছে। ওই পতনের পরে একটা চিন্তা জন্মেছে যে আমরা এখন রাষ্ট্র সংস্কার করব। ভালো কথা, রাষ্ট্র সংস্কার যে কোনো সময় হতে পারে। সংস্কার একটা চলমান জিনিস, সংস্কার কোনো গন্তব্যস্থল না, এটা একটা জার্নি। সো এটা আপনি মানে এটা আমি বলবো যে 72 সাল থেকেই সেটা শুরু হয়েছে। 72-এর সংবিধানই ছিল একটা সংস্কারের একটা রূপ, এবং মাঝে মধ্যেই সেরকম অনেক কিছু সংস্কার হয়েছে বাংলাদেশে। কাজেই সংস্কারটা মানে আলাদা জিনিস। মূলটা ছিল একটা সরকারের পতন ঘটানো হয়েছে। এটাকে আপনি ফ্যাসিবাদ বলেন আর যেইবাদ বলেন, ডাজন্ট ম্যাটার। কথাটা হচ্ছে যে একটা জাতির জন্ম আর একটা সরকারের পতন এক জিনিস না, আকাশ এবং পাতাল। কাজেই তারা এটাকে এক করে দেখাতে চায়, নট বিকজ আমার মানে দৃষ্টিকোণ থেকে যে 24-এর মাহাত্ম্য এস্টাবলিশ করার জন্য না, বা 24-কে দিয়ে তারা 71-এর মাহাত্ম্যটাকে আন্ডারমাইন করতে চায়। তাদের পুরো অ্যাটিটিউডটাই হচ্ছে যে 71-এর স্মৃতিটা মুছে ফেলা। এই জন্য তো আপনার বিভিন্ন 71-এর স্মৃতিচিহ্নগুলোকে ভাঙা হয় 5ই আগস্ট। শুধু শেখ মুজিব বা শেখ হাসিনার সাথে সম্পৃক্ত ভাস্কর্য ভাঙা হয়নি, একেবারে পুরোপুরি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ভাস্কর্য ভাঙা হয়েছে। কারণ তাদের উদ্দেশ্যই ছিল এটা, যে 71-এর স্মৃতি মুছে ফেলা। এবং সেই 71 স্মৃতি মুছে ফেলার জন্য তারা মনে করেছিল যে 24টাকে একটা সুপার ইম্পোজ করবে 71-এর উপর, কিন্তু সেটা কাজে দেয়নি। কেউ এটা মানে মেনে নেয়নি। মুখে মানে মুখ ফুটে না বললেও নীরবে কিন্তু মানুষ এটা মেনে নেয়নি। যেই কারণে যতই আপনি জুলাই জাদুঘর বানান, যতই আপনি জুলাই ফাউন্ডেশন তৈরি করুন, যতই আপনি জুলাই স্তম্ভ তৈরি করুন প্রতিটা জেলা শহরে, আপনি কখনোই 71-কে 24-এর সাথে তুলনা করতে পারবেন না, সমকক্ষ করতে পারবেন না। এখানে কতজন মারা গেল সেটা বিষয় না, এখানে 3 লাখ না 30 লাখ মারা গেল 71-এ সেটা বিষয় না, জুলাইয়ে 800 মারা গেল না 1400 মারা গেল সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে ঘটনাটা কি, একটা জাতির জন্ম আর একটা সরকারের পতন এক জিনিস না, কোনোভাবেই এক জিনিস না। আমরা স্বাধীন হয়েছিলাম, মুক্ত হয়েছিলাম 71-এ। 24-এ আমরা স্বাধীন হইনি, আমাদের দেশটা স্বাধীনই ছিল। আমরা সেভাবে মুক্ত হইনি, একটা সরকারের পতন হয়েছে, আমরা একটা নতুন সরকার পাবো, এবং এই সরকারও আগের সরকারের মতোই অনেকটা আচরণ করবে, এটা ধরেই নেওয়া যায়। কাজেই সেভাবে মানে নতুন করে কোনো মুক্তি আসেনি। কাজে এই দুটাকে মানে এক করার, যেটা আমি বলছিলাম, এক করার উদ্দেশ্য হলো 71-কে আন্ডারমাইন করা, 71-এর গুরুত্বটাকে কমিয়ে দেওয়া এবং 71-কে আলটিমেটলি মানুষের স্মৃতি থেকে মুছে ফেলা। এটাই হচ্ছে আলটিমেট উদ্দেশ্য। 71কে কি বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে মুছে ফেলা সম্ভব? যেটা যত প্রজন্মই আসুক, এটা তো এটা সম্ভব না, সেটা তারা এখনই বুঝতে পারছে।
এবং এই নির্বাচনের সময় সেই জন্য বিএনপি বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছিল যে তারা একাত্তরের স্মৃতি, একাত্তরের চেতনা ধারণ করে। এখন ক্ষমতায় আসার পর ধারণ করার খুব একটা নমুনা আমি দেখছি না, কিন্তু নির্বাচনের সময় সেটা তারা করেছিল। কারণ কি? কারণ তারা চাচ্ছিল যে যারা ভোট দেবে না তারা যেন জামাতের ভয় ভোট দেয়। কারণ ওইটাই ছড়ানো হয়েছিল যে আমি একাত্তরের চেতনা বা ধারণ করব, তোমরা যদি ভোট না দাও তাহলে কিন্তু জামাত ক্ষমতায় চলে আসবে। যে কারণে অনেক লোকে বিএনপিকে ভোট দিয়েছে যারা আগে কখনো বিএনপিকে ভোট দেয়নি, ওই একটা ভয়। বিকজ দে হ্যাড নো চয়েস, ব্যালট না তো তাদের না, একটা 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 ধোঁয়া তোলা হয়েছিল তোলা যে হয়ে- জামাত মানে জিতে ওই যেতে পারে। অস্ত্রটা 71-এর হাতিয়ারটাকেই তারা তাদের নির্বাচনী প্রচারণা হিসেবে ব্যবহার করেছিল যে আমরা এক- 71-এর এক- একদিক থেকে, কারণ একটা প্রচারণা চালানো হয়েছিল যে জামাত জিতে জিতে যেতে পারে, জামাত একটা সারপ্রাইজ নিয়ে আসবে, হ্যাঁ, হ্যাঁ। জামাত এগিয়ে আছে। ওটা একটা টোটালি একটা ভুয়া প্রচারণা, কিন্তু এটা খুব জোরালো ভাবে করা হয়েছিল যাতে করে মানুষ এটাকে একটা কম্পিটিশন হিসেবে দেখে। কারণ এবং কোনো কিছুটা কম্পিটিশন ভয় ছিল পেয়ে যায় যে আহ, আচ্ছা ভয়েও তো অনেকে বিএনপি কে ভোট দিয়ে দিয়েছে, আমি শুনেছি যে জামাত আসবে ওর থেকে বিএনপি আসুক, এটা বেটার। হ্যাঁ, আমিও শুনেছি। 71-এর আমি কথা আমি বলে। এটা আমি এটা শুনেছি 2024 সালের অক্টোবর মাসে। আমি একজন এক মানে ওই আহ, ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে একটা স্টোরি করছিলাম। আমি তখন ভয়েস অফ আমেরিকা একজন হিন্দু নারীকে আমি ইন্টারভিউ করছিলাম। তিনি একটা এনজিওতে কাজ করতেন এবং তিনি বলছিলেন যে আমি বলছি, কি চান আপনার এখন এই মুহূর্তে, আপনার মানে কি এক্সপেক্ট করছেন, আশা করছেন? বলে, আমি আশা করছি একটা নির্বাচন হয়ে যাক দ্রুত, যাতে বিএনপি ক্ষমতায় আসে। এটা এটা আমি পেয়েছি, 24 সালের অক্টোবর মাসে আমাকে বলছে। এটা আমিও পেয়েছি এবং বলেছে একটা ফ্যামিলি বলেছে আমরা তো ভোট দিব বিএনপি কে। হুম। কাজেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসবে বা বিএনপি নির্বাচনে জিতবে, এটা নিয়ে তো কোনো মানে কোনো প্রশ্নই থাকতে পারে না। প্রশ্নই নেই। কিন্তু এই প্রশ্ন থাকতে পারে না মানে হচ্ছে যে এই নির্বাচনটা হবে একেবারে প্রতিদ্বন্দ্বিতাহীন। সেটা যাতে না একক হয়, নির্বাচন, অটো পাসের মতো। হ্যাঁ, অল্প পাশের নির্বাচন, সেটা যাতে না হয় সেই জন্যই একটা ধোঁয়া তোলা হলো যে ও জামাত এগিয়ে আছে, জামাত জিতে যেতে পারে, জামাত এই জামাত সেই। সাবির ভাই, আমরা অনেক কথা বললাম, আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমার দুইটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। এই যে আন্তর্জাতিক মহলে বিশেষ করে ভারত, আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, মানে যুক্তরাষ্ট্র তো বললাম, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, এই দেশগুলো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটকে কিভাবে দেখছে, আসলে কিভাবে দেখছে, আপনি কি মনে করেন? এবং এই বাংলাদেশের সাথে এদের মানে এই সকল দেশগুলোর কূটনৈতিক ভবিষ্যৎ কি? আপনি দেখেন চায়না এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে, আমেরিকার 250 বছর পূর্তি আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়ে যাচ্ছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা সবাই স্তম্ভিত হয়ে গেছে। এই অবস্থাতে ভারত চুপ করে আছে। আহ, আপনি কেমন করে এটাকে দেখছেন? এখন আমার মনে হয় যে ভারত, চায়না আর পশ্চিমা বিশ্ব, এই তিন জিনিস আলাদা। জি। চায়নার কিন্তু কোনো মাথা ব্যথা নাই বাংলাদেশে কে সরকার না, বা business- বাংলাদেশে গণতন্ত্র আছে কিনা, মানবাধিকার আছে কিনা, চায়নার কোনো মাথা ব্যথা নাই। চায়নার নিজস্ব স্বার্থ আছে, বাণিজ্যিক স্বার্থ, তারপরে যোগাযোগ স্বার্থ। বঙ্গোপসাগরের যোগাযোগ তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই চায়না ওই স্বার্থ অনুযায়ী কাজ করে, যেই সরকার থাকবে সেই সরকারের সাথেই তারা কাজ করবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ভারতের সাথে মানে ভারত আওয়ামী লীগের উপর অনেক অংশে নির্ভরশীল ছিল। কারণ আওয়ামী লীগ 2009 সালের আগে বাংলাদেশে কোনো সরকার বিশেষ করে বাংলাদেশের যেই উত্তর পূর্বাঞ্চলের যেই সীমান্ত, সেই সীমান্তে যে নিরাপত্তা ভারত চায় সেটা নিশ্চিত করেনি। শেখ হাসিনা 2009 সাল থেকে সেটা নিশ্চিত করেছে। ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো আছে, সরি, যাদেরকে সেভেন সিস্টার্স বলা হয়, তাদের অনেক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে যাদের নেতারা বাংলাদেশে নিরাপদ আশ্রয় থাকতো। বাংলাদেশের মাটিতে তাদের কিছু কিছু ঘাঁটিও ছিল। এগুলো বাংলাদেশ বরাবরই অস্বীকার করে আসে, কিন্তু আসলে ছিল, এবং শেখ হাসিনা এসে তাদেরকে বের করে দিয়েছে। এবং সেই জন্য ভারত মনে করে যে শেখ হাসিনার জন্য প্রতি তাদের একটা কৃতজ্ঞতা আছে এই কারণে, এবং তারা মনে করে যে শেখ হাসিনাই হচ্ছে তাদের নিরাপত্তার জন্য একটা সিনসিয়ার, আন্তরিক ভাবে তার নিরাপত্তা স্বার্থ দেখবে। অন্যদের নিয়ে, বিশেষ করে জামাত নিয়ে তো তাদের কোনো বিশ্বাসই নেই। বিএনপিকে নিয়েও তারা একটু সন্দিহান ছিল। কাজে ভারত ন্যাচারালি শেখ হাসিনার পতনের পর মনে করবে যে তার নিরাপত্তার এখন একটা হুমকির মধ্যে আসতে পারে, এবং বাংলাদেশের উপর তাদের যে প্রভাব ছিল সেই প্রভাবটা তারা তাৎক্ষণিকভাবে হারালো।
সেটাও ভারতের জন্য একটা খুব মানে ভালো জিনিস না। কাজেই ভারত একটা বিরূপ মানে প্রতিক্রিয়া জানালো, এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের সাথে তো তার কোনো সেভাবে কোনো সম্পর্কই হয়নি। আর বিএনপির সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি এখনো সাড়া দিচ্ছে না তারেক রহমানের সরকারে। পশ্চিমা বিশ্বের কেসটা একেবারে ভিন্ন। পশ্চিমা বিশ্ব বিশেষ এবং তার সাথে আপনি যোগ দিবেন জাতিসংঘের ব্যবস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা। তারা কিন্তু শেখ হাসিনার সরকারে বিশেষ করে শেষ 8-10 বছর মোটেই পছন্দ করেনি। তারা মনে করে সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে, গুম অনেক হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মাত্রা ছাড়িয়ে গেছে, যেটা আগেই শুরু হয়েছিল কিন্তু 2018 সালে স্পেশালি মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এবং নির্বাচন, 2014 সালে নির্বাচন, 18 সালের নির্বাচনে কারচুপি, 24 সালের ভোটারবিহীন নির্বাচন, এই সবের কারণে তারা শেখ হাসিনার প্রতি চরম বিরক্ত ছিল, এবং তারা চাচ্ছিল যে এখানে একটা পরিবর্তন আসুক। পরিবর্তন আসলে তারা এখানে তাদের যেই ধরনের সংস্কার তারা পছন্দ করে, অর্থনৈতিক এবং রাজনৈতিক, সেই সংস্কারগুলো আনা যাবে এবং বাংলাদেশ তখন তাদের বলয়ে আবার ফিরে আসবে। এবং 2024 সালের অগস্টে তাই হলো। শেখ হাসিনার পতন হলো, সেটা তারা স্বাগত জানালো। আর তাদের খুবই পছন্দের লোক মোহাম্মদ ইউনূস হয়ে গেলেন সরকার প্রধান। এটা তো একেবারে ষোলকলা পূর্ণ হয়ে গেল। তো এখন ইউনূস সরকার প্রধান হওয়ার ফলে হলো কি, তখন তার সরকার যতই খারাপ কাজ করুক না কেন, যতই মব ভায়োলেন্স হোক, যতই মানবাধিকারের লঙ্ঘন হোক, যতই আইনের অপব্যবহার হোক, তারা কিন্তু বাংলাদেশকে মানে মাথায় হাত বুলিয়ে গেছে। শুধু মানবিক ইউনূসের দেশ বলে গেছেন। শুধু ইউনূসের কারণে, কারণ ইউনূস গিয়ে তাদেরকে সুন্দর সুন্দর করে বোঝাতো না এটা করতে হবে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে কি হবে, এরা ফ্যাসিস্ট ছিল ইত্যাদি। তো তারা এগুলো মেনে নিয়েছে ইউনূসের কাছ থেকে, কারণ ইউনূস তাদের খুবই প্রিয় পাত্র। এখন যেটা হচ্ছে, এখন আর ইউনূস নেই, কিন্তু তারা এখনো চেষ্টা করছে যাতে বাংলাদেশের একটা স্থিতিশীলতা বজায় থাকে, এবং সংস্কার যাতে বাংলাদেশে যে সংস্কার তারা চাচ্ছে, আইএমএফ অ্যাকর্ডিং টু চাচ্ছে, দেয়ার কনভিনিয়েন্স, মানে তাদের আদর্শ অনুযায়ী যেসব সংস্কার তারা হ্যাঁ, দেখছেন, তাদের সুবিধা অনুযায়ী। এবং আইএমএফ চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক চাচ্ছে, এই সংস্কারগুলো যেন দ্রুত করা হোক। সো এটার জন্য তারা বাংলাদেশ সরকারকে আর মানে অনেক সময় দিবে, অনেক ছাড় দিবে। তার প্রতি কিন্তু বাংলাদেশের প্রতি কিন্তু এদের কোনো বিরূপ মনোভাব নেই এই মুহূর্তে। তারা কিন্তু মনে করছে যে বাংলাদেশে একটা সুযোগ, আমি যেটা শুরুতেই বললাম যে আমরা প্রতিবারে একটা সুযোগ পাই নতুন করে কিছু করার, নতুন করে নিজেদেরকে গড়ে তোলার ইত্যাদি, কিন্তু সেই সুযোগ আমরা হাতছাড়া করি। তো এখন এই পশ্চিমা বিশ্ব মনে করছে যে বাংলাদেশ আবার একটা সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তাদেরকে সময় দিতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে। সেজন্য তারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তারেক রহমানের প্রতি। এখন তারেক রহমান সেটাকে কিভাবে ব্যবহার করে, সেটাই হচ্ছে কথা। এখন তারেক রহমান তো দেখছে চীনের দিকে তাকিয়ে আছে, যে চীনের সাথে তার ভালো সম্পর্ক করতে হবে। এখন সেটা আবার আমেরিকাকে বিরক্ত করে কিনা, সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আমেরিকাও তার সাথে খুবই ঘনিষ্ঠ হয়ে গেছে, বা সে আমেরিকার প্রতি অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। এবং আমরা দেখলাম যে সংসদ ভবনের প্রাঙ্গণে এই কতিপয় সংসদ সদস্য একটা ককাস তৈরি করে সেখানে আমেরিকার জন্মদিন পালন করলেন, যেটা আগে কখনো ঘটেনি। মনে হচ্ছে যে তারা আমেরিকাকে এক ধরনের প্রভু হিসেবে পেয়ে খুবই খুশি। কাজেই সেটা হচ্ছে, কিন্তু মূলত পশ্চিমা বিশ্ব এখনো বাংলাদেশে চাচ্ছে যেন কোনো অঘটন না ঘটে, এবং তারা কিন্তু চায় যে কোনো রাজনৈতিক দলকে যেন নিষিদ্ধ না থাকে। অর্থাৎ তাদের একটা হালকা চাপ থাকবে, হালকা চাপ, খুব বেশি বড় চাপ না, যাতে আওয়ামী লীগকে কিভাবে রাজনীতিতে ফিরিয়ে আনতে হয় সেদিকটা যেন বিবেচনা করে, কিন্তু কোনো চাপ থাকবে না। কারণ তারা জানে যে এই মানে পরিস্থিতিটা খুবই খুবই কাইন্ড অফ মানে ডেলিকেট। ডেলিকেট। এখানে বেশি চাপ দিলে কি হয় কে জানে। আর এখন তো তারা দেখছে যে মানে বাংলাদেশে ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে 2024 সালের পরে। তো তারা চাইবে না যে ইসলামপন্থীর এই উত্থানটাকে চালাতে চালাতে একেবারে চরমে নিয়ে যাক, বা চরম পর্যায়ে নিয়ে যাক। কাজেই তাদেরকেও একটু ব্যালেন্স করে চিন্তা ভাবনা করে চলতে হবে। কিন্তু তারা বাংলাদেশ চায় যে বাংলাদেশ স্টেবল থাকুক, এবং একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচনটাকে তারা ভালোই মনে করে। আওয়ামী লীগ না থাকলেও একটা বড় অংশ নির্বাচন না থাকলেও তারা মনে করে হ্যাঁ হ্যাঁ নির্বাচনটার প্রয়োজন ছিল, হয়ে গেছে। এখন দেখো কি করা যায়।
আমরা একদম কোনোভাবে। শেষের দিকে চলে এসেছি। সামির ভাই আপনি অনেক কিছু বললেন। আ সামির ভাই আমি একটা জিনিস একদম শেষ প্রশ্ন আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে এই সবকিছুর মধ্যে বাংলাদেশের আওয়ামী লীগ যার কার্যক্রম নিষিদ্ধ আছে, ইদানিং মাঝে, মাঝে শুনি, এখন আবার বন্ধ আছে। শুনেছিলাম তারা নাকি দলকেও নিষিদ্ধ করবে, ইদানিং আবার শুনতে পাচ্ছি না। কিন্তু এর একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে। সবাই তো আর হুম। তারা রাজনৈতিক দলটাকে হয়তো সরাসরি করে না, কিন্তু তারা নৌকায় ভোট দেয়। কিন্তু এই রাজনৈতিক দলটা এখন কার্যক্রম নিষিদ্ধ আছে। তাদের সভানেত্রী এক্সাইল, তাকে উনি বাইরে আছেন। এই অবস্থায় এই রাজনৈতিক দলটাকে আপনি কেমন করে দেখছেন, মূল্যায়ন করছেন তারকে এবং আপনার কি বলার আছে? আপনি কি বলবেন? না দেখুন, আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল হিসেবে নিজেদের পায়ে নিজেরাই কুড়ালটা মেরেছে। আচ্ছা, কারণ একটা দল যখন 15 বছর টানা ক্ষমতায় থাকে, জি, এমনকি আপনি যদি পরপর 4টা নির্বাচনে সুষ্ঠুভাবে জয়ী হয়ে আসেন, তারপরেও কিন্তু ওই দলটা ভেতর থেকে একটু করাপ্ট হয়ে যায়। আমরা পশ্চিমা বিশ্বে দেখি, এই ব্রিটেনেই দেখেন, মার্গারেট থাচার মতো প্রতাপশালী প্রধানমন্ত্রী, তিনি পরপর 3টা নির্বাচনে জয়ী হওয়ার পর তার দলের ভেতর থেকে তাকে বের করে দেওয়া হয়, তাকে নামিয়ে দেওয়া হয় যে বহুত হয়েছে। তারপরে টনি ব্লেয়ার হয়তো এই শতাব্দীতে ব্রিটেনের সবচেয়ে ক্যারিজম্যাটিক প্রধানমন্ত্রী ছিলেন লেবার পার্টি, তিনিও পরপর 3টে ইলেকশনে জিতলেন, কিন্তু তারপরে কিন্তু তাকে দল থেকে বললো যে এবার যান, বিদায় নেন। ওই তার তৃতীয় মেয়াদ শেষ করার আগেই তাকে পদত্যাগ করতে হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হয়েছে। কাজেই এরা জানে যে একটা দল বা একটা নেতা ক্ষমতায় বেশি দিন থাকলে সে স্বৈরশাসকে পরিণত হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ তখন সে নিজেকে এমন ভাবে চিন্তা করতে শুরু করে যে আমি ছাড়া আর কেউ নেই, আমি সর্বক্ষমতাবান এবং আমি ছাড়া দেশ চলে না, এই চিন্তা ভাবনা মাথায় ঢোকা শুরু করে এবং দলও সেভাবে করাপ্টেড হয়ে যায়। আওয়ামী লীগের তাই হয়েছে। আর আওয়ামী লীগের কপাল হচ্ছে কি, তার মানে 3টে নির্বাচন সুষ্ঠু নির্বাচন ছিল না, এবং এখানে কোনো সুষ্ঠু প্রতিযোগিতা হয়নি, সুষ্ঠু ভোটাভুটি হয়নি, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তারা একটা চরম ভুল করেছে। তারা নিশ্চয়ই জানতো যে বাংলাদেশের মানুষ আসলেই এই পদ্ধতিটা পছন্দ করে। এই পদ্ধতিটা ছিল বলেই 4টা নির্বাচন, 91, 96 জুন মাসে, 2001 সালে এবং 2008 সালে এত ভালো নির্বাচন হয়েছে, এত বড় সংখ্যায় মানুষ ভোট দিয়েছে, বিকজ তত্ত্বাবধায়ক সরকার। সেটা বাতিল করেছে আওয়ামী লীগ। এই অপরাধ কিন্তু আওয়ামী লীগের মানে মাথায় রয়ে যাবে চিরকাল। কাজেই তার পরবর্তীতে আরো অনেক ঘটনা ঘটেছে। এর ফলে আমার মনে হয় দলটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু জনগণ না, আমার মনে হয় দলটা সরকার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। সরকার হয়ে গেছিল অলিগার্কদের সরকার, এই এস আলম, এই সালমান রহমান, এই ধনকুবের, এই মানে শিল্পপতিদের, এবং তারা তখন মানে মানে তাদের যে ব্যাংক লুটপাটের ঘটনা, যেটা আমরা পরবর্তীতে জানতে পারলাম, এগুলো তো মিথ্যা কথা না। কাজেই আমি বলবো যে সরকার দল থেকে বিচ্যুত হয়ে গেছে, দল জনগণ থেকে বিচ্যুত হয়ে গেছে। কাজে এই দলকে আবার জনগণের কাছে ফিরে আসতে অনেক অনেক কাঠখড়ি পোড়াতে হবে, মানে জনগণের সাথে তাদের অনেক নানাভাবে কাজ করতে হবে, গ্রাসরুটস লেভেল থেকে তাদেরকে গড়ে তুলতে হবে, এবং প্রতিনিয়ত তাদের এই প্রশ্ন কিন্তু মুখোমুখি হতে হবে যে তোমরা কি করলা, এত 15 বছর ক্ষমতা ছিল টানা, বাংলাদেশের ইতিহাসে কোনো দল সেটা পারেনি। এই 15 বছর তোমরা কি করলা, কি অবস্থা বানায় দিলা, মানে দলের, নেতার নেতার পরিবারের কি অবস্থা হলো, এটা কেন হলো? এটার জন্য তো আওয়ামী লীগ তার দায়িত্ব এড়াতে পারে না, বলতে পারে না যে সবই ষড়যন্ত্র। তো 15 বছর ধরে ষড়যন্ত্র করেছে আর আপনারা কিছুই জানেন না, কিছুই বুঝেন না। সো আওয়ামী লীগের সামনে কঠিন পরীক্ষা আছে। আমি মনে করি যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবং প্রয়োজনীয় দল, তার আদর্শিক কারণে। আপনি যেটা বলছিলেন যে 71-এর চেতনা বলুন বা স্মৃতি বলুন, সেটা, এবং এই মানে বাংলাদেশ যেটা আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই আদর্শ যাতে থেকে বিচ্যুত না হয় সেটা এনশিওর করার জন্য রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের উপস্থিতি একেবারে অপরিহার্য। কিন্তু ওইটার জন্য আওয়ামী লীগের পুনরায় কিন্তু জনগণের আস্থা আবার অর্জন করতে হবে, বিকজ গত 15 বছরে তারা যেভাবে দেশ শাসন করেছে সেটা বাংলাদেশের মানুষের প্রত্যাশিত, মানে কাছে প্রত্যাশিত ছিল না। সো তাদেরকে জবাবদিহি করতে হবে বাংলাদেশের মানুষের কাছে। আপনি বলছেন বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। এটাও যেমন সত্য, আবার গত ২ বছরে যেরকম একটা অরাজকতা দেখেছে বাংলাদেশের মানুষ,
অরাজকতাও বলবো না, এটা যে নৃশংসতা, সত্যি হুম, কথা, যে অ্যাট্রোসিটির মধ্য দিয়ে যে ভয়ঙ্কর স্টিল। আমার সাথে একজন মহিলার কথা হচ্ছিল, তো আমি বলছি যে ওই সময়টাতে কি আপনাকে পাওয়া যাবে কিনা, বলে কি না আমি তো আমার মেয়ের স্কুলে যে সামনে বসে থাকি। আমি বলছি, একটু তো আগেও বসতো, বলে কি বসে থাকতো, বলে কি না আগে আমরা আড্ডা দেওয়ার জন্য বসে থাকতাম, এক্ষণে হুম, ওখানে যেতাম, কিন্তু আমি এখন ঠায় বসে থাকি, যে বাচ্চার স্কুল শেষ হবে, ওখান থেকে নিয়ে কোচিং এ যাব, ওখানেও বসে থাকি, বলে আমার সারাদিন আমার বাসায় আমি 2 দিনের মানে রান্না, 3 দিনের রান্না বিদেশিদের মতো করে রাখি। বিদেশে যারা আছে তারা তো আমরা উইকের হুম, কুকিংটা মানে মিলটা রেডি করে রাখি ওরকম। তো বাংলাদেশে তো আসলে মানুষ, আজকের যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি 2 বছরের, সেই বাংলাদেশের দেখার পরে এরকম আমি, আপনি যদি একটু খবর নেন, আপনি নিশ্চয়ই নেন, আপনি সাংবাদিক, বাংলাদেশের মানুষ কিন্তু আবার আওয়ামী লীগের দিকেই ঝুঁকে যাচ্ছে। যত না আওয়ামী লীগের কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চাইছে, এই 2 বছরের দুঃশাসনের কারণে ইউনূসের, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবার চাইছে, কারণ তারা তুলনাটা করছে, কম্পারিজনটা হুম, করছে, কি ছিল, কি ছিল না, কি পেলাম, কি হারালাম। হুম। তো সাবের ভাই, এটা জি, হুম, জি, না ঠিক আছে, না আপনার এটা এরকম একটা ইয়া, সমাপনী বক্তব্য ছিল, সরি। না সমাপনী না, আমি বলছি এটা মানে আপনার ইয়াটার একটা মানে উত্তরটা আমার কাছে মনে হলো, আমি এভাবে দেখছি। আপনি যদি কিছু অ্যাড করতে চান খুব অল্প সময়, তাহলে করেন, তারপর আমরা শেষ করে দিব। না, আমার তেমন কিছু অ্যাড করা নেই, তো আপনি এই কথাটা ঠিকই বলেছেন যে ইউনূস সরকার যেভাবে দেশ চালিয়েছেন 18 মাস, এবং তার ফলে অনেকেই মনে করছিল যে আওয়ামী লীগ আমলে অ্যাটলিস্ট একটা স্থিতিশীলতা ছিল, একটা নিরাপত্তা ছিল। তো স্থিতিশীলতা আসলেই এটা খুবই একটা ঠুনকো বিষয়, কারণ আমরা তো 2024 সালেই দেখলাম যে স্থিতিশীলতা বলে মাটির তলে কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু একটা সামাজিক মানে স্বস্তি ছিল, নিরাপত্তাটা ছিল, নিরাপত্তা ছিল, সোশ্যাল একটা সামাজিক ব্যালেন্স নিরাপত্তা ছিল। ছিল, হ্যাঁ, সোশ্যাল বেনিফিটস ছিল, মানুষের কর্মক্ষমতা ছিল, মানুষের উন্নয়ন ছিল, বেসিক লেভেলে মানুষের এগুলো তো ছিল। হ্যাঁ, নারীর সেটা ক্ষমতায়ন ছিল, এখন নারীর ওইটাই। কথা চিন্তা করেন আপনি, গত 2 বছরে উইমেন, ও মাই হুম, গড, ভয়ঙ্কর অবস্থায় ভয়ঙ্কর আছি অবস্থা। আমরা, ভালনারেবল সিচুয়েশন মেয়েরা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইটার কারণে আওয়ামী লীগকে একটা বিকল্প শক্তি হিসেবে আবার দেখা হচ্ছে, এবং বিএনপিও জানে যে তারা যদি তাদের শাসন শাসনে ব্যর্থ হয়, বা জনগণ যদি প্রত্যাশিত শাসন ব্যবস্থা না দেখে, তাহলে তারা আবার ভাববে যে বিকল্প কি। জামাতে ইসলামী তো বিকল্প হতে পারে না, এনসিপি বিকল্প হতে পারে না, বিকল্প হলে আবার সেই আওয়ামী লীগ। কাজেই এটা অনেকটা নির্ভর করবে যে আগামী 3-4 বছর বিএনপি কিভাবে দেশ শাসন করে সেটার উপর। মানে আপনি বলতে চাইছেন আপনি ফুল টেনিওরটা দেখতে পাচ্ছেন, যে আগামী সময়টাতে হ্যাঁ, বিএনপি ক্ষমতায় থাকবে, এটা হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন। আমি এটা তো দেখতে একটা, পাচ্ছি। হ্যাঁ, কারণ কারণ আমি আমি আসলে মূলত আমি কোনো গণ অভ্যুত্থান দেখতে পাচ্ছি না সামনে, কারণ 2024 সালে একটা অভ্যুত্থান হয়েছে, আরো 10-15 বছর লাগবে নেক্সট অভ্যুত্থানের জন্য। মানুষ এক্সস্টেড হয়ে যায় একটা অভ্যুত্থানের পর, আর অনেক অনেক সময় লাগে। কিন্তু অন্য কোনো মেকানিজমে পট পরিবর্তন হতে পারে কিনা, আমার সেটা মনে হয় না। কারণ একটু আগে আমি যেটা বলছিলাম যে পশ্চিমা বিশ্ব চাচ্ছে যে একটা নির্বাচন হয়েছে, একেবারে পুরোপুরি স্যাটিসফ্যাক্টরি না হলেও নির্বাচনটা সুষ্ঠু ছিল, ওই বলয়ের মধ্যেই নির্বাচন হয়েছে, সুষ্ঠুভাবেই হয়েছে। এই সরকারটাই দেশ চালাক, অন্তত সংস্কারগুলো করুক, এবং যে সংস্কারগুলো তারা দেখতে চায় বাংলাদেশে সেটা করুক। সো ওই কারণে আমার মনে হয় যে পশ্চিমা বিশ্বের আম, মানে সম্পৃক্ততা বা মানে অনুমতি বলবো না, তাদের একটা, তাদের এই সরকারের প্রতি তাদের একটা অসন্তোষ থাকতে হবে অন্য কোনো ঘটনা ঘটার জন্য। তো সেই অসন্তোষটা আমার মনে হয় না হবে, সহসা হবে, আগামী 2-3 বছর হবে আমার মনে হয় না। ওকে, অনেক ধন্যবাদ সাবির ভাই, আপনি আমাকে অনেক লম্বা একটা সময় দিলেন। আপনার প্রতি হুম, কৃতজ্ঞতা জানাই, আমাদের দর্শকদের প্রতি এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকেও আপনার জন্য কৃতজ্ঞতা জানাই এবং আপনার সুস্থতা কামনা করি। আপনাকে শুভরাত্রি। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, এবং আমরা আবারও কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।